আসসালামু আলাইকুম। তোমাদের তো পরীক্ষা একেবারে দরজায় কড়া নাড়তেছে। সো বেশি এখানে আর সময় নেওয়া যাবে না। আমাদের আজকের ক্লাসের পারপাস হলো যত দ্রুত সম্ভব আহ, বেশি চিত্র কাভার করে ফেলা যায়। কারণ বায়োলজিতে একটা কথা প্রচলিত আছে যে ছবি দিলেই মার্ক, ছবি দিলেই মার্ক। সো প্রথমত এখানে এই কথাটা যেহেতু প্রচলিত আছে, তো অনেকেই হলো খুবই র্যান্ডম জায়গায়, দরকার নাই এরকম জায়গায়ও ছবি আঁকানো ট্রাই করে। আহ, একটু কনটেক্সট বুঝে ছবি আঁকানোর ট্রাই করবা। ছবি যদি এত দেওয়ারই ইচ্ছা হয়, তাহলে সেই ক্ষেত্রে যেই প্রশ্নগুলোতে সরাসরি ছবি চাইছে বা একেবারে গঠন চাইছে, এই টাইপের গুলোতে ছবি দিও। দেখো, একটা বা ঘ নাম্বারের প্রশ্নে একটা অঙ্গাণু বা একটা কোনো কিছুর কাজ চাইছে, বা কাজ চাইলে সেই ক্ষেত্রে ছবিটা বা এরকম র্যান্ডম কনটেক্সটে ছবি দিও না। বাট তখন স্যাররা বিরক্ত হয়। বাট হলো যখন হলো গঠন, তাহলে গঠন টাইপের কোনো প্রশ্ন উত্তর করো, ওখানে ছবি দিতে পারবা এবং ইমপ্রেশনও ভালো হবে। আবার ডিরেক্ট ছবি চাইলে ছবি দিলা, প্রক্রিয়া ব্যাখ্যা করতে বললে সেই ক্ষেত্রে ছবি দিতে পারো। সো ছবি দেওয়ার জায়গাটাকে সিলেক্ট করে নিও, ওই টাইপের প্রশ্নগুলো আগে পছন্দ করো পরীক্ষার হলে বসে, তারপরে আমরা ছবিগুলো আঁকাবো। আচ্ছা, তো এখন বিগত বছরগুলো অনুযায়ী আমরা যদি দেখি যে কোন কোন ছবিগুলো ইম্পর্টেন্ট, যেই ছবিগুলো বারবারই আসে। যদিও এবার হলো প্রশ্ন বেশ বিভিন্ন রকম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে বলার কিছু নাই। বাট আমাদের দিন শেষে হলো ছবিতে আশা করি খুব বেশি একটা ভেরিয়েশন আসবে না। এমনিতেই হলো বোটানির ছবিগুলো তার উপর দিয়ে একটু কঠিন টাইপের হয়। সো তাও এটাকে আমরা যতটা সহজে করে ফেলা সম্ভব ইনশাল্লাহ সেটাই চেষ্টা করব। এবং আসলে একেবারে গুনে গুনে যদি বলি, 30টার মতন ছবি যদি তুমি পারফেক্ট করে যেতে পারো, তাহলে বলা যায় যে আসলে তোমাকে আটকানো কঠিন। ঠিক আছে, তোমাকে আটকানো কঠিন হবে। আর যেহেতু এবার দেখা যাবে যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এত ছবি আসলে ভ্যারিয়েশন দেওয়া সম্ভব না। ঠিক আছে, সবকিছু মিলাই একটা ব্যালেন্স, একটা কি বলে ছবির প্রশ্ন আসবে। সো চলো তাহলে দেখে নিই। চ্যাপ্টার 1-এর ভিতরে তোমরা জানো যে কোষ প্রাচীরের ছবিটা খুবই সহজ, কয়েকটা সোজা সোজা দাগ দিয়ে কূপ আঁকায় দিলেই হয়ে যায়। আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। বাট তার থেকে কঠিন ছবি হলো ফ্লুইড মোজাইক মডেল। এবং আমি দেখলাম যে ফ্লুইড মোজাইক মডেল প্রত্যেকবারই আসছে বোর্ডে, একটা দুইটা তিনটা বোর্ডে, চারটা বোর্ডে, অনেক বোর্ডে আসছে। সো ঘুরায় ফিরে ফ্লুইড মোজাইক মডেল আসে। ক্লোরোপ্লাস্টের গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন খুবই সহজ, 2 সেকেন্ড আঁকায় ফেলা যায়। কিন্তু এইটার গঠনই যখন আছে, বলে যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, তখন সেই ক্ষেত্রে ছবিটা সাথে দিয়ে দিলে ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যায়। সো এই জন্য এটা অ্যাড করে দেওয়া হয়েছে। ডিএনএর ডাবল হেলিক্স মডেল, ডিএনএর ছবি ছাড়া তো কেউ পরীক্ষার হলে যাওয়া উচিতই না। আর টিআরএন এর ক্লোভার লিফ মডেল দেখলাম যে একবার আসছে। সো সেই ক্ষেত্রে এটা যতটুকু সম্ভব সহজে আঁকানো যায় সেটাও হলো দেখায় দিচ্ছি। এবার আসি মাইটোসিস, কোষ বিভাজনের পর্যায়সমূহ। এটা তোমরাও জানো যে সেই 9-10 থেকে পড়ে আসতেছে, এটা আসবেই, আসার মতন একটা প্রশ্ন। যে কোনো ধাপ ব্যাখ্যা করতে বললে সেই ক্ষেত্রে ওই ধাপের ছবিটা সহ আঁকায় দেওয়া বেটার, বা আঁকায় দেওয়া উচিত। কাইন্ড অফ উচিত, বেটারও বলা ভুল। আর তাছাড়া হলো ক্রসিং ওভারের ছবিটা, এটা তোমাদের জন্য নতুন। ক্রসিং ওভার কোথায় হয়, প্যাকাইটিনে হয়, সেটা সহ ছবিটা আর কি একটু দেখায় দিব। তালাচাবির মডেল চ্যাপ্টার 3তে আসলে ওরকম ছবি বলা যায় না, ওগুলো গ্লুকোজের সংকেত টঙ্কেত, এগুলো পড়তে চাইলে পড়তে পারো, তেমন ওখান থেকে আসে না। গঠনটা তুমি ব্যাখ্যা করলা, সুক্রোজ, স্টার্চ, এগুলো দেখানোর সময়। সো ওইটা ছবি হিসেবে আমরা ধরি নাই। আমরা ওখানে পুরা চ্যাপ্টার 3-র মধ্যে আসলে ছবি বলতে পাইছি যে এমিল ফিশারের তালাচাবি মডেল ছিল। সো সেই তালাচাবি মডেলটা একটু কিভাবে সহজে আঁকায় ফেলা যায় সেটা নিয়ে একটু ডিসকাস করব। আর তাছাড়া হলো আমাদের চ্যাপ্টার 4-এর ভিতরে এইগুলো থেকে পরীক্ষা আসে। ব্যাকটেরিওফাজ, ওই যে স্পাইডারের মতন দেখতে, অনেকটা এলিয়েনের মতন, ওইটা আমরা দেখে নিব। ওইটা একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে বা একটা কোষের ভিতরে ঢুকে কিভাবে ধ্বংস করে ফেলে কোষটাকে, লাইটিক চক্র, সেটা দেখব। এবং আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এরিথ্রোসাইটিক সাইজোগনি, যদিও আমাদের হেপাটিক সাইজোগনি আছে, তাহলে তাও আমরা এরিথ্রোসাইটিকটা পরীক্ষায় আসছে বলে এটাকে আগে একটু ইম্পর্টেন্স দিয়ে দেখি। হেপাটিকটা আর কি শর্ট ক্লাস, যেহেতু এর মধ্যে অ্যাড করা হয় নাই, বাট তোমরা চাইলে দেখে নিতে পারো। ইলোথ্রিক্সের গঠন, অ্যাগারিকাসের ফ্রুট বডির লম্বচ্ছেদ, এগুলো আসলে আসে না। এবং বিগত কয়েক বছর ধরে যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো এই চ্যাপ্টারটা ছিল না ওর ভিতরে। সো এই ছবিগুলো আসলে দেখি নাই। তবে ওই তো প্রশ্ন যেহেতু উলটপালট হচ্ছে, এই চ্যাপ্টার থেকে 2টা ছবি প্র্যাকটিস করে গেলে, এই 2টা ছবি প্র্যাকটিস করে যাই। ইলোথ্রিক্সের গঠন এবং গঠনের সাথে ওর হলো অযৌন জনন, যৌন জনন। সো কেন গঠন দিছি, যে গঠন আঁকাইতে পারবে সে অযৌন জনন খুব সহজেই করে ফেলতে পারবে, ওখানে দেখায় ফেলতে পারবে। এবং যৌন জননটাও খুব সহজে আঁকায় ফেলা সম্ভব, তুমি যদি জাস্ট আঁকানোটা পারো, গঠনটা পারো সেই ক্ষেত্রে। অ্যাগারিকাসের ফ্রুট বডির লম্বচ্ছেদ, এটাও অ্যাড করে দিছি এর মধ্যে। রিক্সিয়া থ্যালাসের প্রস্থচ্ছেদ, টেরিসের প্রোথ্যালাসের গঠন,
গঠন, এগুলো তোমাদের ছবি যতটুকু পারো বা না পারো ব্যাপার না, এটা উদ্দীপক চেনার জন্য ইম্পর্টেন্ট। কারণ তুমি হয়তো ভাবতেছো এই ছবিগুলো পড়বো না, পরীক্ষায় আসবে না, কিন্তু এটা উদ্দীপকে দিয়ে দিছে ABCD মার্কিং করে দিছে, কিন্তু তুমি তো ছবি প্র্যাকটিস করে যাও নাই, বা তুমি তো এই ছবি আসবে না দেখে তুমি হলো ছবিটা দেখেও যাও নাই। সো তখন যখন ABCD মার্কিং করে দিছে, তখন তো তুমি বিপদে পড়বা। ছবি না হয় তুমি না আঁকলা, কিন্তু তোমার তো চিন্তা হবে যে এ জিনিসটা কি, তোমার যদি গ ঘতে উত্তরও করতে হয়, তাই না? সো এই কারণে এইগুলো অ্যাড করা হয়েছে যে ছবিটা যেন অন্তত একবার দেখে যাও। ঠিক আছে, তখন উদ্দীপকের ABCD চিনতে পারবা, নাইলে আকাশ থেকে পড়বা। এরপরে আমাদের অধ্যায় 7 ভিতরে সাইকাসের কোরালয়েড মূলের গঠন। এটা খুবই সহজ একটা জিনিস, এটা ইভেন কোনো মার্কিংও নাই। তবে কঠিন দুইটা জিনিস হলো মালভেসির পুষ্পপত্রিক আর হলো পোয়াসি গোত্রের পুষ্পপ্রতীক। সো পুষ্পপ্রতীক দুইটা কতটা সহজে পড়ে ফেলা যায়, এবং পুষ্পপ্রতীক থেকে প্রায়ই প্রশ্ন আসে, পুষ্পপ্রতীকটা লিখতে দেয় এবং ছবিটা আঁকাতে দেয়। সো যতটুকু সম্ভব সহজে করা যায় আমরা হলো সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর টিস্যুতন্ত্রে একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন, মূলের প্রস্থচ্ছেদ, আমরা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ সেটার সাথে মিলাই করে ফেলবো, এবং আরেকটা জিনিস দেখে ফেলবো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ, এটাও আমাদের একটু দেখে রাখা উচিত, যদিও এখানে অ্যাড করা হয় নাই। আর অধ্যায় 9টা হলো সব থেকে মজা, অধ্যায় 9টা হলো আমি তোমাদের আগে দেখাবো না, এখানে জাস্ট অ্যাড করে দেওয়া হয়েছে এই চক্রগুলো। এগুলো তো আসলে আর ছবি আঁকানোর কিছু নাই, এটা তো জাস্ট বক্স বক্স মতন করা এবং হলো অ্যারো দিয়ে দেখানো, সাথে হলো কিছু যৌগগুলোর নাম লেখা। সো তাহলে এটা আসলে থিওরি পোর্শনের মধ্যেই পড়ে, তাও আমরা গুরুত্বপূর্ণ চিত্রের মধ্যে অ্যাড করে দিছি। চিত্র হিসেবে কিছু জায়গায় মেনশন করছে যে ধাপগুলো রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। সো এগুলো আসলে রেখাচিত্রের মধ্যে পড়ে। সো এগুলো আজকের ক্লাসে হলো দেখাবো না, জাস্ট অ্যাড করে রাখছি যেন তুমি প্র্যাকটিস করার সময় এটা বই খুললেই আসলে বুঝবা, আমি এখানে যা লিখবো বইতেও সেইভাবেই লেখা আছে। সো এখানে কোনো টেকনিক নাই। সো এটা তোমরা হলো নিজেরা একটু দেখে নিবা। আর হলো 10 আর 11, 10-এর ভিতরে দুইটাই আছে, পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, স্ট্রিগ্যামেটোফাইটের উৎপত্তি, সর্বোচ্চ হলে তুমি দেখতে পারো, সাথে ডিম্বকের গঠনটা দেখতে পারো, বা গর্ভাশয়ের গঠনটা ওইটা দেখতে পারো সর্বোচ্চ হলে 3 নাম্বার হিসেবে এখানে। আর জীব প্রযুক্তির ভিতরে আসলে এই দুইটা ছবি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, যেটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো ক্লাস 9-10 থেকে। আর টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ, এটাও 9-10 থেকে পড়ে আসতেছো। আর সব থেকে শান্তির চ্যাপ্টার হলো চ্যাপ্টার 12, কোনো ছবি নাই, আলহামদুলিল্লাহ, ভালো বেঁচে গেছো। তাহলে এখন আর দেরি না করে শুরু করি, দেখি যে আসলে কি কি ছবি এখানে কিভাবে আঁকা সম্ভব বা আঁকানো পসিবল। সো প্রথম কথা, কোষের গঠনের মধ্যে মনে আছে আমি বললাম যে হলো আমাদের ফ্লুইড মোজাইক মডেলটা আঁকাতে হবে, তাই না? আমাদের হলো কোষ প্রাচীরটা ধরো বাদই দিলাম, কোষ প্রাচীরটা জাস্ট হলো মাঝখানে একটা মধ্যপর্দা দিবা। আমি যদি শর্টে হলো কোষ প্রাচীরের কথাটা যদি একটু খুবই শর্টে বলে ফেলি, সেটা হলো যে তোমরা সাইডে আমি কোষ প্রাচীরটা দেখাই, মাঝখানে হলো একটা মধ্যপর্দা দিবা, এটা হলো মধ্যপর্দা মার্ক করবা। এরপরে হলো ছোট ছোট, মানে প্রথমে হলো এরকম বড় দুই সাইডে দাগ দিলা। তারপরে হলো যদি তোমরা তো স্কেল ধরে আঁকবা, সো সেই ক্ষেত্রে হলো একেবারে সোজাই হবে, সেই ক্ষেত্রে আর এই সমস্যাগুলো হবে না। সো যাই হোক, তো দিলা, এটা হলো গেল প্রাথমিক প্রাচীর, এটার আমরা এন্ড গুলো কভার করে দিব। আর এরপরে আরেকটু ছোট করে কাইন্ড অফ দিতে পারো, পরপর 3টা দিয়ে দিবা এরকম করে, যদি এগুলো একটু ছোট ছোট করতে হবে, হ্যাঁ। সো এগুলো দিয়ে দিবা, এটা হয়ে যাবে গৌণ প্রাচীর। এইখানেও হলো এরকম দিয়ে দাও, এবং সেম জিনিসটা 3টা, ঠিক আছে, 3টা দিচ্ছি আমরা, সেম জিনিসটা ওই সাইডে রিপিট করবা। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, এই এন্ডগুলো আমরা যখন কভার করে দিব, এটা হয়ে গেল আমাদের প্রাথমিক প্রাচীর, ঠিক আছে, সরি এইটা হয়ে গেল আমাদের প্রাথমিক পর্দা। এইদিকেও একটা প্রাথমিক প্রাচীর দিয়ে দিই আমরা, এখানে প্রাথমিক প্রাচীর দিয়ে দিলাম। এর প্রাথমিক প্রাচীর যেটা আমরা দিলাম, এই যে মধ্য পর্দার 2 সাইডে, এটার ভিতরে একটু আমরা ডট 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 দিয়ে দিব। এটা হলো প্রাথমিক পর্দাটা, প্রাচীরটা একটু আলাদা করে দেখানোর জন্য, বোঝানোর জন্য, এবং মার্ক করে দিব। আচ্ছা, এর উপর দিয়ে যে এইগুলো 3টা আঁকাইছি, এগুলোর হেডগুলো এই যে অ্যাড করে দিই, ঠিক আছে, এগুলোর হেড অ্যাড করে দিই। এই যে এটা হয়ে গেল গৌণ প্রাচীর, ঠিক আছে, এগুলো হয়ে গেল গৌণ প্রাচীর। ওকে, সো এটার হলো সেম জিনিসটা ওই সাইডে করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছো, এটা হলো কূপ। সো মোটামুটি আমাদের এটা খুবই সহজ, ঠিক আছে, দেখছোই। আমি যদি বোর্ডে আঁকানো তো কঠিন, সো আমরা যদি হলো বোর্ডেই হলো 1 মিনিটের মধ্যে আঁকায় ফেলতে পারি, তোমরাও এটা খাতায় সর্বোচ্চ আঁকাতে 2 মিনিট লাগবে, বা 1 মিনিটের মধ্যে আঁকায় ফেলতে পারবা প্র্যাকটিস থাকলে। আচ্ছা, আর মার্কিং যেগুলো পারো না, ভুল মার্কিং করো না, কম মার্কিং করো, নিট অ্যান্ড ক্লিন মার্কিং করো, মধ্যপর্দা রাখো, প্রাথমিক প্রাচীর রাখো, গৌণ প্রাচীর রাখো, কূপ রাখো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আসি যে, আচ্ছা ওইটা তো আঁকায় ফেললাম, কিন্তু আমাদের আঁকানোর মেইন টার্গেট হলো ফ্লুইড মোজাইক মডেল, যেটা ভাই 2 মিনিট আঁকানো সম্ভব না, তাই না? এইটা আঁকায় দেখান। সো চলো এইটা একটু আঁকায় দেখি, এটা কিভাবে সহজে আঁকানো সম্ভব। হুবহু বইয়ের মতন আঁকাতে হবে ভাই, ব্যাপারটা এরকম না। এটা হলো কত প্রো মানুষজন হলো আঁকাইছে, সো তোমার আসলে ওই লেভেলে আঁকাতে হবে না। সো তোমরা দেখতে পারো কিনা দেখো, আমি হলো গ্রে কালারের যেন খুব সহজ
সহজে চোখে না পড়ে, দেখতে বাজে না দেখায়, এই জন্য আমি গ্রে কালারের চিকন দুইটা দাগ দিয়ে নিব। ঠিক আছে, আসলে দুইটা না, স্কেল ধরে তোমরা যখন স্কেল দিয়ে দাগ দিবা তখন স্কেলের এ পাশে আর ও পাশে হলো দাগ দিয়ে দিবা। সো এটা আমরা একটা দাগ দিলাম। আর হলো স্কেল থেকে ধরো যে স্কেলের এক পাশে এটা দাগ দিলা আর এক পাশে এটা দাগ দিলা। ওকে, ওকে। সো তাহলে আমরা দুইটা দাগ দিয়ে নিলাম, প্যারালাল দুইটা দাগ দিয়ে নিলাম। এখন কথা হলো যে কি করা হবে এটাতে। ওকে, দুইটা দাগ বরাবর আমাদের আসলে এইদিকে হলো কোষের বাইরের লেয়ার, এইদিকে হলো কোষের বাইরের দিক, এটা হলো কোষের ভিতরের দিক। সো আমরা এই দুই লাইন বরাবর আমরা অনেকগুলো গোল্লা বসাবো, দ্যাট ইজ হলো যেগুলো নাকি আমাদের ফসফেট হেড হবে। ঠিক আছে, মোটামুটি বড় করে দিতে পারো, মোটামুটি বড় করে দিও। এবং গোল্লাগুলো দেওয়ার সময় ধরো যে 4টা গোল্লা দিলা, 4টা বা 5টা গোল্লা দিলা, দিয়ে একটু গ্যাপ দাও। ঠিক আছে, এইখানে আমরা একটু আমাদের ডিফারেন্ট একটা জিনিস বসাবো। জানি যে আমরা হলো কোষ ঝিল্লির মধ্যে বিভিন্ন জিনিসপাতি অ্যাড থাকে, তাই না? গ্লাইকোক্যালিক্স থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, তারপরে হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন থাকে, কোলেস্টেরল থাকে। সো এই জায়গায় হলো আমাদের গ্লাইকোপ্রোটিনটা বসাবো। আমরা বইয়ের ওরিয়েন্টেশন অনুযায়ী যাব। সো বইয়ের ওরিয়েন্টেশন অনুযায়ী যাব। সো এগুলো আর এইগুলো তোমাদের এগুলো এত ছোট ছোট গোল যেগুলো তোমার কম্পাস দিয়ে দেওয়ার কোনো মানে নাই। সো এগুলো কম্পাস দিয়ে আর দিও না, হাত দিয়েই যতটুকু সম্ভব সুন্দর করে দেওয়ার ট্রাই করো। আচ্ছা, এই ছবি বেশি বড় করতে তো পারবা না, কারণ সাইডে জায়গা হবে না। সো যাই হোক, এখানে আমরা কোলেস্টেরলের জন্য একটু জায়গা রেখে দিলাম। তারপরে হলো আমাদের এখানে গেলাম, এখানে একটু জায়গা রাখলাম। এখানে আমাদের ইন্টিগ্রাল প্রোটিনের জন্য একটা ফাঁকা জায়গা রাখবো, এখানে বড় করে ইন্টিগ্রাল প্রোটিন আঁকাবো। আর তারপরে হলো এইদিকে আর একটু দিয়ে দিব। সো আমাদের দাগটা একটু ছোট হয়ে গেছে, বাট ওকে, মোটামুটি আমরা টেনে দিলাম। ওকে, সো এই তো, তার মানে 3টা ফাঁকা জায়গা রাখতে হবে। আর তার মাঝখানে মাঝখানে ফসফেট হেড আমরা বসাই দিলাম। সো উপরের দিকে এরকম ফাঁকা থাকবে, নিচের দিকে আমরা পুরোটুকুই হলো ফিল আপ করে দিতে পারি। এটা আসলে চাইলে সমস্যা নেই, পুরোটুকু করতে ইন্টিগ্রাল প্রোটিনের পার্টটা খালি একটু ওই জায়গাটা ফাঁকা রাখবো, বাট বাকি জায়গাটুকু হলো সুন্দর করে দিয়ে দিতে পারি আমরা। ওকে, সো ইন্টিগ্রাল প্রোটিনের এই স্পেসটুকু আমরা দিয়ে দিলাম। ইন্টিগ্রাল প্রোটিন মানেই হলো, ইন্টিগ্রাল প্রোটিনটা কি চ্যানেলের মতন কাজ করে, তাই না? পরিবহন করে, কোষের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরের জিনিসপাতি আদান প্রদান করতে হেল্প করে। সো এইটার হলো আসলে এই রাস্তাটা পুরোপুরি একটা টানেলের মতন ওপেন রাখতে হবে, তাই না? আচ্ছা, সো এইবার যেহেতু আমরা ফসফেট হেড বসায় ফেলছি, তাহলে বাকি পোর্শন গুলোও বসায় ফেলি। তোমরা তো দিন শেষে পেন্সিল দিয়ে আঁকবা, কালার করে তার আঁকবা না। সো আমি হলো এই জন্য আর কালার ইউজ করলাম না, আমি সাদা কালোর মধ্যেই থাকার ট্রাই করতেছি। আচ্ছা, তো এখন এখানে জিনিসটা দেখো। প্রথম কথা, এখানে হলো আমরা একটা ছোটখাটো প্রোটিন বসায় দিই। ঠিক আছে, ছোটখাটো একটা প্রোটিন বসায় দিই এবং প্রোটিনের থেকে এরকম হলো একটা কি বলে মুরগির পায়ের মতন একটা অ্যাড করে দিই আমরা এই জায়গায়। এটা হলো আমাদের গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, সরি, গ্লাইকোপ্রোটিন। এটা আমাদের গ্লাইকোপ্রোটিন, যে হলো প্রোটিনের সাথে আমাদের হলো কার্বোহাইড্রেট সংযুক্ত আছে। সো এটাকে আমরা গ্লাইকোপ্রোটিন দিলাম। আচ্ছা, আর এছাড়া এই জায়গায় হলো আর একটা মুরগির পায়ের মতন অ্যাড করে দিই। এইটা হলো আমাদের গ্লাইকোলিপিড। ঠিক আছে, এটা হলো আমাদের গ্লাইকোলিপিড। নিচের পোর্শনটা একটু চিকন করে দেওয়া দরকার ছিল, সরি। তো এটা হলো আমাদের গ্লাইকোলিপিড। ওকে, এটা হলো আমাদের গ্লাইকোলিপিড। ওকে, এটা আমাদের গ্লাইকোলিপিড। এইবার যদি আসি যে এইদিকে ভাইয়া কোলেস্টেরল বসাবো বলছিলাম। সো এটা একটু এরকম গোল না দিয়ে একটু আলাদা বসানোর জন্য এরকম একটু ট্রায়াঙ্গেল মতন করে দাও, ঠিক আছে, মার্কিং করে দিও। এটা হলো কোলেস্টেরল। ওকে, পারফেক্ট। এরপরে আসি যে ইন্টিগ্রাল প্রোটিন বসাবো, তাই না? ইন্টিগ্রাল প্রোটিনটা হলো অনেকটা একটু বাইরের দিকে নিয়ে যাবা, নিয়ে যে এরকম করে একটু জাস্ট পুরোটুকু জুড়ে এরকম করে দিয়ে দিলাম আমাদের ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনে বই একটু শেড দেওয়া আছে, তুমি যদি চাও তাহলে শেড একটু দিতে পারো, যে ঠিক আছে এরকম একটা শেড মতন দিয়ে দিতে পারো বইয়ের মধ্যে যেহেতু আছে, চাইলে। ওটা দরকার নাই নাইলে। আচ্ছা, গেল। এইবার আসি যে আমাদের পেরিফেরাল প্রোটিনটা বাদ আছে এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন বাদ আছে। সো এই জায়গায় হলো আমাদের লিপিড সম্পৃক্ত প্রোটিন একটা দিয়ে দিতে পারি, যে একটা লিপিড আঁকায় দিলাম এবং লিপিডের সাথে হলো কি বলে একটু প্রোটিন অ্যাড করে দিলাম, বা এরকম একটা মুরগির পায়ের মতন একটা দিয়ে দিলাম, তো গেল। আর এইদিকে হলো পেরিফেরাল প্রোটিন, তোমাদের বইতে ভিতরের দিকে দেওয়া আছে। পেরিফেরাল প্রোটিন তুমি দিতে পারো ভিতরের দিকে, সমস্যা নেই। সো তাহলে আমাদের পেরিফেরাল প্রোটিনটা অ্যাড করে দিলাম। এখন আমাদের একটা জিনিসই মানে বাকি আছে, দেখে মনে হচ্ছে যে ভাইয়া খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে। হ্যাঁ, মাঝখানে আমাদের হলো যে আমাদের যে ফসফোলিপিড বাইলেয়ারের যে ফসফেট হেডগুলো দিছি, বাট হলো আমাদের লিপিড পোর্শনগুলো দেওয়া হয় নাই, ফ্যাটি অ্যাসিড টেইলগুলো দেওয়া হয় নাই। তো ফ্যাটি অ্যাসিড টেইলগুলো আমরা দিয়ে দিব। সো ফ্যাটি অ্যাসিড টেইলগুলো এখন আমি দেখলাম যে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় হলো, অনেক স্কুলে হলো একটা করে দাগ দিয়ে দিতে বলে। সো এখন এটা হলো আসলে তোমার স্কুলের উপরে ডিপেন্ড করতেছে কি বলতেছে। সো মোটামুটি মাঝ বরাবর হলো রাখার ট্রাই করো। যদি তোমার সময় থাকে হাতে, বইয়ের মতন করে 2টা করে দিতে চাও তাহলে দিতে পারো এরকম করে। অথবা আমি একদিকটা আঁকায় নিই, তারপর আমি 2টা ভার্সনই দেখাচ্ছি যে 2টাই আঁকানো সম্ভব। আমার এটা হলো বেশ মোটা করা আছে দেখে হলো আসলে এরকম চলে যাচ্ছে। বাট হলো এটা আসলে চিকন করে, চিকন পেন্সিল দিয়ে যখন করবা তখন আর যাবে না আশা করি।
তো এইভাবে দিতে পারো। আর যদি তোমাদের স্কুলে কিছু স্কুলে দেখলাম যে হলো এরকম করে ডিরেক্ট একটা লাইন করে দিতে বলতেছে, তাহলে সেই ক্ষেত্রে তো আরো সময় বেঁচে গেল। তোমার স্যারই যদি রেকমেন্ড করে যে ঠিক আছে একটা লাইন করে দাও, তাহলে তো সেই ক্ষেত্রে আর কিছু বলার নাই। সো আসলে দুইটাই ঠিক, এখানে আসলে থিওরিটিক্যাল তো কোনো ভুল হচ্ছে না। ফ্যাটি অ্যাসিড টেইল এটা তুমি যদি বুঝো তাহলেই তো হলো, আর স্যার যদি বুঝে তাহলেও হলো। সো আলটিমেটলি তুমি এই দুইটার যেটাই খুশি আঁকাতে পারো। সো মোটামুটি একটু এইভাবে আঁকায় ফেলো, মোটামুটি ইউনিফর্ম করে আঁকানোর ট্রাই করো, যে খুব বেশি ফাঁকা বা খুব বেশি হলো চাপাচাপি যেন না হয়ে যায় কোনো এক জায়গায়। সো মোটামুটি ইউনিফর্ম করে আঁকানোর চেষ্টা করো। সো এই গেল, মানে দেখো এটা আমাদের হয়তো বইয়ের মতন হুবহু হয় নাই ভাই, বইয়ের এটা যে আঁকাইছে ও মনে হয় কতক্ষণ লাগে আঁকাইছে, এটা আল্লাহ মালুম। সো তোমার তার হাতে এত সময় নাই, তুমি বুঝাইতে পারলেই হলো যে স্যার আমি হলো ছবিটা জানি, আমি থিওরি জানি, এখানে কোলেস্ট্রল থাকে, পেরিফেরাল প্রোটিন থাকে, ব্যাপারটা বুঝো। ছবি আঁকানোর টার্গেট মানে একটু ছবি আঁকাতে আঁকাতে কিছু কথা বলে নিই, যে ছবি কেন আঁকাতে হবে, তাই না? ছবি পারফেকশনের জন্য আঁকাতে হবে না। স্যার ওখানে পাবলো পিকাসোর পরীক্ষা নিতেছে না, এইচএসসি পরীক্ষা দিতেছো তুমি, তোমার হলো থিওরি দেখতেছে and তুমি হলো কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা বুঝতে চাইতেছে, ঠিক আছে? এটা সিনারি দেখতে চাইতেছে না, মোনালিসা দেখতে চাচ্ছে না স্যার। তো সেই জন্য হলো তুমি জাস্ট হলো মার্কিং গুলো ঠিকঠাক রেখো, এই যে কোথায় কি আছে এগুলো ঠিকঠাক রেখো, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে। গ্লাইকোপ্রোটিন, এই যে গ্লাইকোলিপিড, এগুলো দিলেই কাজ হয়ে যাবে না। আর ভিতরে যে অনেকে প্রশ্ন করে যে ভাই এই পোর্শন গুলো দিতে হবে কিনা, না এই পোর্শন দেওয়ার কোনো দরকার নেই। সাইটোপ্লাজম এটা কোষের ভিতরের দিক, তুমি যদি জাস্ট লিখে দাও যে এটা হলো কোষের ভিতরের দিক, ওটা কোষের বাইরের দিক, তোমার কোষ ঝিল্লি এখনো হয়ে গেছে। কারণ কোন স্যারের কাছে খাতা যাবে তুমি জানো না, তুমি বেসিক টুকু একাই দাও, বেশি হলো চালাকি করতে যেও না, আবার বেশি হলো একেবারে কমও আঁকায়ও না। আচ্ছা, সো এই আর কি আমাদের জিনিসটা। তো এইবার যদি আসি আমরা ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠন হলো, বললাম যে খুবই সহজ। যখনই ক্লোরোপ্লাস্টের কোনো গঠন ব্যাখ্যা করতে বলবে, ছবি না চাইলেও এটা আমরা দিয়ে দিব। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে দেখ, সরি, এই ক্ষেত্রে আমরা হলো একটা স্লাইড নিয়ে নিই। এই ক্ষেত্রে তোমরা যখন আঁকাবা, তোমরা হলো তো খালি হাতে আঁকাতে পারো, খালি হাতে আঁকালে তো একরকম হলোই। আর আরেকটা জিনিস করতে পারো চাইলে, সেটা হলো তোমরা চাঁদা দিয়ে একটু উপরে নিচে দাগ দিয়ে নিয়ে মাঝখানের জায়গাটুকু হলো ইয়ে করে দিতে পারো, অ্যাড করে দিতে পারো। দ্যাট মিনস হলো ধরো যে তুমি চাঁদা দিয়ে এরকম করে একটা আঁকায় নিলা, নিচে একটু এই জায়গায় ফাঁকা রেখে এরকম একটু করে নিলা, দিয়ে তারপর হলো জাস্ট মাঝখানের পোর্শনটুকু হাত দিয়ে অ্যাড করে দিলা, দেখো তাহলেও কিন্তু সুন্দর একটা এলিপ্টিক্যাল শেপ, ডিম্বাকৃতি হয়ে গেল। সো এটা আসলে ডিম্বাকৃতি করতে হবে, পারফেক্টলি একেবারে সার্কেল করো না, কম্পাস দিয়ে আঁকাও না। কম্পাস দিয়ে আঁকালে স্যার ভাববে যে মনে হয় জীবনে ক্লোরোপ্লাস্ট দেখাও নাই। ওকে, সো এই কাজটা করার পরে হলো তুমি সেম মেথডে তুমি হয় হলো খালি হাতেও করে ফেলতে পারো, তাহলে খালি হাতে, অথবা হলো তুমি কি বলে ওটাকে চাঁদা দিয়ে, সেই ক্ষেত্রে তুমি হলো আরেকটা সেকেন্ড লেয়ার আঁকাইতে পারো। সো তাহলে আমাদের দুইটা লেয়ার হয়ে গেল, কারণ আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট হলো কি দ্বিস্তরী। সো তাহলে দ্বিস্তরী আমাদের ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। এবার ক্লোরোপ্লাস্টের ভিতরে আমাদের কতগুলো হলো কয়েন কয়েন মতন দিতে হবে, তাই না? থাইলা কয়েড, কয়েনের মতন কয়েড থাকে, কয়েনের মতন কয়েড থাকে, আমরা মনে রাখবো। আর এই কয়েনগুলো মিলে মিলে হলো আমাদের কি তৈরি করে, গ্রানাম তৈরি করে। সো তাহলে এখন এরকম কতগুলো সোজা সোজা স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারো, দিয়ে এরকম হলো আমরা একটু করে নিই, দাগগুলো দিয়ে নিই। ওকে, মোটামুটি প্যারালাল দাগ দেন, এখানে তো আসলে স্কেল না ধরে এটা একটু প্যারালাল করা টাফ। এরকম ঘুরায় 5টা তুমি দিতে পারো, ঠিক আছে? ঘুরায় তুমি 5টা দিলা। তো মোটামুটি যেটা হলো, এরপরে তুমি হলো এগুলোর জাস্ট মাথাগুলো একটু গোল করে দাও, স্মুথ করে দাও। দেখো গ্রানাম চাকতি হয়ে গেল। পুরাটা যদি তুমি খালি হাতে আঁকাইতা, দেখো আমি তোমাকে আঁকায় দেখাই, আমি আজকে তোমার নিজের এক্সপেরিমেন্ট করা লাগবে না, আমি তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখাইতেছি যে আসলে পুরাটা যদি আমি খালি হাতে আঁকাতাম, যে তুমি ভাবতেছো যে ভাইয়া চাকতিগুলো স্কেল দিয়ে না আঁকায় আমি হলো খালি হাতে যদি কয়েনের মতন করে একটু আঁকায় দিতাম, তাহলে কি ভালো দেখাতো কিনা? আই ডোন্ট নো, এক একজনের হাতের টান এক এক রকম। সো এটা দেখা যেতে পারে, এটা ইয়ে করা যেতে পারে, বাট আলটিমেটলি দাঁড়াও এক সেকেন্ড। সো এটা যদি ধরো যে আমি হলো খালি হাতে যদি আঁকাতাম, তাহলে কেমন হতো দেখি, সাইডে আঁকাই। খালি হাতে আঁকালে আসলে দেখতে, দেখো, দেখে মনে হতো যে একটা পাথরের উপর আর একটা পাথর বসানো হয়েছে, একটু হলো এরকম বেশ শেকি একটা জিনিস হয়ে যাচ্ছে। সো এইটার থেকে এইটা একটু বেশি মানে সুন্দর মতো কম্প্যাক্ট মনে হচ্ছে। তো এই জন্য স্কেল দিয়েই করো যদি সময় থাকে। সবকিছুই ডিপেন্ড করতেছে সময়ের উপরে। লাস্টে ধরো তোমার সময় নেই, তোমার ছবি একটা আঁকাতে হবে, সো আমি রেকমেন্ড করবো স্কেল টেল বাদ দাও, ঠিক আছে? সুন্দর করে হলো, অত মানে সময় না থাকলে তখন আঁকায় দিয়ে আসো, খাতা ফাঁকা রেখো না। ওকে, এবার আমাদের হলো স্ট্রোমা ল্যামেলাম, ঠিক আছে? একটা থেকে আরেকটাকে কানেক্ট করতে হবে। সো এটাও যদি পসিবল হয় স্কেল দিয়ে ভাইয়া, পসিবল হলে, সবকিছুই সময়ের উপরে ডিপেন্ড করবে। সো পসিবল হলে এখান থেকে দাগ দিয়ে এটা হলো টান দিয়ে অ্যাড করে দিও। আর তারপর গেল, এইগুলো জাস্ট হলো এইভাবে অ্যাড করে দিও, ঠিক আছে? এগুলো এখান থেকে এইভাবে অ্যাড করে দিও, এখান থেকে এটা অ্যাড করে দিও। ওকে,
সো মোটামুটি এরকম, বা এর সাথে আরেকটা কানেক্ট করে দিতে পারো, এর সাথে এটা হলো কানেক্ট করে দিলে দাও, সমস্যা নাই। আচ্ছা, তো বইয়ের মতন করে একাও মাঝেরটা না দিতে চাইলে না দিতে পারো, মাঝের গুলো যদি তুমি না দিতে চাও, না দিতে চাইলে না দিতে পারো, ঠিক আছে। আমরা মাঝখানে একটা দিয়ে কেমন যেন লাগতেছে, সো ওকে। তো এখন কথা হলো যে এই গেল আমাদের হলো ক্লোরোপ্লাস্টের আঁকানো। হ্যাঁ, এখানে কিছু জিনিস বাকি আছে যেটা, সেটা হলো আমাদের এখানে স্ট্রোমা দিতে হবে বা ম্যাট্রিক্স দিতে হবে, তাই না? যে মাতৃকা যার ভিতরে হলো এগুলো ভেসে বেড়াচ্ছে। সো এই জিনিসটা আমাদের একটু দিতে হবে ডট ডট করে। সো ওকে, পেন্সিল দিয়ে এগুলো দেওয়া তো খুবই সহজ। So, দিয়ে দিও এগুলো পুরোটুকুই দিয়ে, আবার বেশি গাঢ় করো না যে একেবারে কালো অদ্ভুতের মতন দেখাচ্ছে, এটা করো না। আর এখানে ভিতরে কিছু দেখো, ক্লোরোপ্লাস্ট করছিল কি, একটু এমসিকিউ পড়ে ফেলি, এন্ডোসাইটোসিস করছিল। সো তার মানে ক্লোরোপ্লাস্ট আগে আলাদা ছিল ধারণা করা হয়। সো তার মানে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ ছিল। সো এই মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট এই দুটো আঁকানোর সময় ওদের একটু নিজস্ব ডিএনএ, এরকম বৃত্তাকার ডিএনএ দিয়ে দিও, ঠিক আছে? একটু প্যাচ খাওয়ানো বৃত্তাকার ডিএনএ দিয়ে দিও। ওদের হলো দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে। সো তাহলে এরকম করে দিয়ে দিতে পারো। আচ্ছা, সো গেল। এইবার আসি যে এদের হলো কিছু ক্লোরোপ্লাস্টের ভিতরে সালোক সংশ্লেষণের পরে গ্লুকোজ তৈরি হলো এবং সেটা হলো জমা থাকে কিছু শ্বেতসার দানা হিসেবে। সো এরকম কিছু গোল গোল দিয়ে দিতে পারো, যে শ্বেতসার দানা বোঝানোর জন্য মার্কিং করো যে আচ্ছা শ্বেতসার দানা আছে এখানে ভিতরে। ওকে, আর কিছু হলো রাইবোজোম হিসেবে রাইবোজোম দিয়ে দিতে পারো, ঠিক আছে? রাইবোজোম দিয়ে দিতে পারো, নিজস্ব কিছু রাইবোজোম ছিল। সো এগুলো দিয়ে দিতে পারো, এরকম রাইবোজোম হলো 3টা এরকম করে বা 4টা এরকম করে ডট ডট দিয়ে দিতে পারো। সো মোটামুটি আমাদের মেইন যে পোর্শনগুলো সেগুলো আমাদের দেখানো হয়ে গেল। আর তেল বিন্দু দিতে পারো, রাইবোজোমের পাশাপাশি হলো তেল বিন্দুও দিয়ে দিতে পারো। বাকিগুলো আমাদের সবগুলোই দেখানো শেষ হয়ে গেছে। ওকে, তেলবিন্দু দিয়ে দিতে পারো। তেলবিন্দু আর রাইবোজোম অলমোস্ট সেম টু সেমই দেখতে, এখানে মানে বইয়ের ছবির ভিতরে দিলে সো তুমি একটা মার্কিং করে দিলেই হলো। সো আমাদের দেখো ক্লোরোপ্লাস্ট কিন্তু খুবই সহজে হয়ে গেল, এবং প্রথমটাও কিন্তু খুব সহজেই হয়েছে, তাই না? প্রথমটাও যে খুব আহামরি কঠিন লাগছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল, ব্যাপারটা কিন্তু এরকম না, তাই না? এবার এসে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আঁকানো আমার সব থেকে ফেভারিট কাজ। মাইটোকন্ড্রিয়া খুবই সহজ একটা জিনিস। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে অনেকে অনেকভাবে আঁকাতে পছন্দ করে, আমি পার্সোনালি একভাবে আঁকাতে পছন্দ করতাম, বাট সহজ আমি টেকনিকটা দেখাই দিই, ঠিক আছে? সহজ টেকনিকটাকে দেখাই দিই, তারপর আমি আমার পার্সোনাল ফেভারিট টেকনিকটাও দেখাই দিচ্ছি শর্টে। ওকে, মানে খুব যে আহামরি টাইম লাগবে বাট এরকম না। সো সেম ডিমের মতন করে আঁকাও, ডিম আঁকাও। সো ডিম হলো, আচ্ছা ডিম 2 স্তর এখন দিও না, কারণ আমাদের স্তরটা একটু ওই যে আঙ্গুলের মতন করে করে দিতে হবে। সো ডিমের একটা স্তর দাও এইখানে। এইবার কথা হলো যে তুমি এইখানে কয়েকটা ডট দাও, মাঝের একেবারে মাঝ বরাবর, মাঝের একটু নিচে এরকম করে ডট দাও কয়েকটা। কয়টা দিবা, একটু গ্যাপ দিয়ে দিয়ে, 3টা 4টা, তুমি কতটুকু বড় আঁকাইছো সেটার উপর ডিপেন্ড করবে। 5টা তুমি ডট দিলা। আচ্ছা, 5টা তুমি ডট দিয়ে এখান থেকে যখন যাবা এরকম করে নামায় চিকন করো, বেশি মোটা করো না, কারণ এইগুলো ক্রিস্টি। সো এগুলো হলো খুব বেশি যে মোটা থাকে একেবারে আঙ্গুলের মতন অতটাও না, মোটামুটি একটা চিকন বইয়ের মতন হবে তাহলে সেই ক্ষেত্রে, ঠিক আছে? বইয়ের মতন হবে জিনিসটা। সো এরকম করে নিচে আসে। এইবার তুমি আর ডট না দিলেও চলবে, কারণ এইটা হলো মাঝ বরাবর যে জায়গাটা, এই জায়গাটা পর্যন্ত একটু মানে পার করে দাও, ঠিক আছে? একটু পার করে দাও, মানে একেবারে ইয়ে করে রেখো না। সো এখানে আরেকটা দিলে দেওয়া যেত। সো মোটামুটি দেখো আমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। দেখো খুব খারাপ একটা মাইটোকন্ড্রিয়া হয় নাই, মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। এবং এটাই দেখা যাবে যে মোর দেন এনাফ। তুমি যদি লম্বা করে আঁকতে চাও আঁকতে পারো, সাইড ওয়াইজ আঁকতে চাইলে আঁকতে পারো। আমি সাইড ওয়াইজই আঁকতাম। আর আমি যেটা বলতাম যে আমার পার্সোনাল ফেভারিট টেকনিক ছিল, আমি একটু বাদামের মতন করে আঁকাইতাম, বইয়ের মতন যেন আসে শেপটা, এটা বোঝানোর জন্য যে একটা বাদামের মতন করে কাইন্ড অফ আঁকায় দিতাম। দিয়ে তারপরে হলো ওই যে ডটের যে কাহিনী ছিল সেটা হলো দিয়ে দিতাম। তারপরে দেখো যে কত ফাস্ট আঁকানো সম্ভব এটা, ঠিক আছে? খুবই ফাস্ট আঁকানো সম্ভব। প্র্যাকটিস করলে তখন দেখা যাবে যে তোমার ডট গুলোও দেয়া লাগতেছে না, ঠিক আছে? যথেষ্ট প্র্যাকটিস করলে। সো এই গেল মোটামুটি এখানকার কাহিনী। তারপরে হলো তুমি তারপরে এদিকে দিয়ে দিলা। আচ্ছা, বেশি দ্রুত করে ফেলতে গেছি। আচ্ছা, এখন তো মুছলে সবটুকুই মুছে যাবে। সো স্যাড ব্যাপার-স্যাপার। আচ্ছা, যাই হোক। সো আমরা মোটামুটি এইভাবে আমাদের মাইটোকন্ড্রিয়া আঁকায় ফেলতে পারি। তো গেল, এটা একটু বেশি বইয়ের মতন হয়েছে, রাইট? আচ্ছা। সো এইবার হলো হ্যাঁ, কাজ শেষ হয় নাই। এখানে আমাদের অক্সিজোম দিতে হবে, তারপরে এখানে ম্যাট্রিক্স দিতে হবে এবং ওই যে নিজস্ব ডিএনএ দিতে হবে কিছু, তাই না? সো তাহলে এই ক্ষেত্রে আমরা যখন দিব ওই যে কি বলে, আমরা যখন অক্সিজোম গুলো দিব সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে পুরোটা জুড়েই দিব, খালি যে আঙ্গুলগুলোর উপরে দিব, অনেকে খেয়াল ভাবে যে আঙ্গুলগুলোর উপরে দিব, এটা না, পুরোটা জুড়েই দিব। এবং দ্বিতীয় আরেকটা কথা, এটা আসলে স্যাররা নোটিস করবে কিনা আই ডোন্ট নো, অক্সিজোম গুলো কিন্তু বৃন্তযুক্ত হয়। সো লাইক এটা থিওরিটিক্যালি ভুল। তুমি যদি হলো জাস্ট এইভাবে একটা গোল বসায় দাও, এটা থিওরিটিক্যালি ভুল, কারণ তুমি কোনো বোটা দাও নাই, মানে লম্বা কোনো পোর্শন দাও নাই, তাই না? এটা একটু মানে হয়তো পার্থক্যটা বোঝা যাবে না, একটু উঁচু করে তারপরে হলো গোলটা দেওয়া উচিত। তো সময় না থাকলে তো ভাই আসলে কিছু করার নাই, সময় না থাকলে একেবারে গোল
গোল করে দিয়ে দিবা। আর যদি সময় থাকে তাহলে একটু এরকম দাগ দিয়ে তারপর হলো গোলটা দিবা, একটু এরকম দাগ দিয়ে তারপর হলো গোলটা দিবা। তো তাহলে একটু এরকম দাগ দিয়ে তারপর গোলটা দিবা। সো এইভাবে পুরোটুকু আর কি। আর হ্যাঁ, বেশি যদি মনে হয় যে ভাই সংখ্যায় তো অনেক বেশি, তো একটা নিয়ম ফলো করতে পারো, যে আমি এই নিয়মটা ফলো করতাম। দেখো এটা একটা নিয়ে আইডিয়াল। এই সাইডে আমি 3টা আঁকাবো, দেখো এই জায়গায় আমি 3টা আঁকাবো মোটামুটি সেম গ্যাপ দিয়ে। এই সাইডে আমি 3টা আঁকাবো। সো মানে ওকে, খুব বেশি ভালো যে দেখাচ্ছে ব্যাপারটা এরকম না, খুব বেশি যে খারাপও দেখাচ্ছে ব্যাপারটা এরকম না। এখানে আমি কাইন্ড অফ 2টা আঁকাইলাম। সো তার মানে আমার পুরাটা জুড়েই হচ্ছে। আবার স্যার আমার ভুলও ধরতে পারতেছে না, ঠিক আছে। আবার যে খুব বেশি কষ্ট করতেছি ব্যাপারটা এরকমও না, খুব বেশি বাজেও দেখাচ্ছে না। তো তোমরা খাতায় একানোর সময় দেখা যাবে যে এটা এত লম্বাও দেখাচ্ছে না বা এত লম্বাও হচ্ছে না। সো ওকে, বা এত বড়ও দেখাচ্ছে না, এত জুম ইন করে দেখানো হচ্ছে না। সো আমাদের কৃষ্টিগুলো কিভাবে আঁকাবো বুঝলাম। সো এই যে পুরাটা জুড়ে আঁকায়, পুরাটা জুড়ে আঁকায়, কম আঁকাও বেশি আঁকাও, পুরাটা জুড়ে সমানভাবে আঁকায়। এরপরে আমাদের হলো ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম। আচ্ছা, ভালো কথা, ম্যাট্রিক্সটা চলে গেল। এরপরে আমাদের এখানে আর যেটা দিতে হবে, যেটা বললাম যে হ্যাঁ, ধরো যে কোনো একটা ফাঁকে হলো ডিএনএ, এরকম পেঁচানো ডিএনএ একটা দিয়ে দাও, পেঁচানো একটা ডিএনএ দিয়ে দাও। মোটামুটি আমাদের হলো বেসিক যেসব জিনিস দরকার একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে সবগুলোই হয়ে গেছে। মার্কিং গুলোও করতে ভুলো না, ক্রিস্টি। তারপরে হলো অক্সিজম, তারপরে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। সো এগুলো আমরা দেখে ফেললাম। ওকে, আর ডিএনএ এটিপি সিনথেসিস দিতে পারো, ওটা যদি মনে থাকে একটা জাস্ট ওই আঙ্গুলার মতন করে ওটা দিয়ে দিতে পারো। তাছাড়া আমাদের বড়গুলো বেশিরভাগ জিনিসপাতি হয়ে গেছে। রাইবোজোম দিতে চাইলে রাইবোজোমটা দিয়ে দিও, রাইবোজোম হলো ডট ডট দিয়ে দিও। আচ্ছা, এবার আসি ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ভিতরে এইটা আঁকানো আর কি সব থেকে ঝামেলাপূর্ণ একটা জিনিস। তো এইটার ক্ষেত্রে অনেক নিয়ম অনেকে ফলো করে। 2টা পেন্সিল দিয়ে একসাথে দাগ দিয়ে দিতে পারো। সো ওকে, কাইন্ড অফ 2টা পেন্সিল দিয়ে দাগ আসলে এখানে কতটুকু কাজ করবে আই ডোন্ট নো, বাট হলো সরি 2টা পেন্সিল দিয়ে আমি নিজেও অনেকদিন আঁকাই নাই। সো আসলে এখানে হলো 2টা পেন্সিল দিয়ে আঁকানো টাফ হবে। হ্যাঁ, আঙ্গুল দিয়ে আসলে ঘোরানো পসিবল হবে না। সো আমি যেটা হলো বোর্ডে যেটা আসলে করা পসিবল বা একটু রোবোটিক ওয়েতে যেটা করা পসিবল, যে একেবারে পারফেক্টলি খাপে খাপে করা পসিবল, সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা এখানে একটু আবার আমাদের একটু সময় দিতে হবে। দ্যাট ইজ, আমরা চলো একটু 2টা সোজা প্যারালাল 2টা দাগ টেনে নিই। ওকে, মোটামুটি প্যারালাল সোজা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওকে, তো এই ক্ষেত্রে আমি যে নিয়মটা একটু আগে ভাবতেছিলাম সেটা একটু বেশি জটিল হয়ে যাচ্ছিল। সো এটা হয়তো আর একটু সময় নিয়ে দেখাবো, বাট তোমাদের যেহেতু এখন একেবারে পরীক্ষার আগে আগে, সো আমি এখন আর জটিল নিয়মটা তোমাদের জন্য দেখাবো না, তোমাদেরকে যতটা সহজে করা সম্ভব করে দেবো। সো এইখানে হলো 2টা খুবই পাতলা লাইন দাগ দিছে, এবং হলো তুমি এখান থেকে জাস্ট হলো একটু র্যান্ডম, একটু মোটামুটি বাঁকা করে কিছু মানে ফ্রেমওয়ার্ক দাঁড় করায় নাও। আগে একটু ফ্রেমওয়ার্ক বানায় নাও, তারপরে আমরা আমাদের কাজ করবো। সো মোটামুটি একটা অ্যাঙ্গেল করে এই বরাবর, যে একেবারে যে খুব মিশিয়ে দিচ্ছ ব্যাপারটা এরকম না, মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করায় নিলাম। ওকে, ভালো কথা। সো এটা গাঢ় করো না, গাঢ় করলে তখন প্রচুর বাজে দেখাবে, ঠিক আছে, রোবোটিক ডিএনএ হয়ে যাবে। সো এরপরে আমরা যখন করব, আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের একদিকে মুখ্য আর একদিকে গৌণ রাখতে হবে, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের হলো ওই ইন্টেনশনে আমরা একটু 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 উপর থেকে আনবো। উপর থেকে এনে এই জায়গাটা আমাদের, আমি নিজে হাতেই চোখের আন্দাজেই আর কি ডিসাইড করে নিলাম যে আচ্ছা এই জায়গাটা ছোট রাখবো, এইদিকে ত্রিভুজটা বড় রাখবো, কুঞ্চনটা বড় রাখবো। সেম ভাবে এখান থেকে শুরু করলাম, করে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এই দিকেরটা একটা মুখ্য, তারপরে একটা গৌণ। সো আবার এই যে মানে জিগজ্যাগ, এই জায়গায় একটা ছোট থাকলে এইদিকে একটা ছোট আসবে, এই জায়গায় একটা বড়, সো এই জায়গায় একটা বড় থাকবে। সেম ভাবে এইদিকে আবার চলে আসবে, যেহেতু হলো এখানে একটা ছোট হয়েছে, সো এখানে বড় হবে, এখানে একটা বড় হয়েছে, সো এখানে একটা ছোট হবে, এবং তারপরে হলো আমাদের নিচে এইদিকে চলে আসবে। সো আমরা একটু ফ্রেমওয়ার্কটা দাঁড় করায় নিলাম। ওকে, মোটামুটি ডিএনএর একটা কাঠামো দাঁড় হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে এবার হলো আমাদের খালি হাতেই আমাদের মোটামুটি এইটার উপর দিয়ে ট্রেস করে তুমি হলো এই লাইনগুলোকে অ্যাড করে দাও, ঠিক আছে, এই লাইনগুলো মোটামুটি খালি হাতে অ্যাড করে দাও। সো গেল এটা। এরপরে হলো যখন আমরা করব এইটার এই বরাবর গেলাম, ঠিক আছে, এই বরাবর গেলাম, যে এইটা হলো দেখো মানে এগুলোকে এখন আমরা রিবন রিবন বানাবো, ঠিক আছে, মনে হবে যেন একটা ফিতা ভাঁজ করা হয়েছে। সো 3D একটা ভাইব আসে যেন। ওকে, আর এই যে তোমাদের যখন হাতের এগুলো মানে হাত ধরো আহ, ইয়ে হয়ে গেছে, মানে পেন্সিলের দাগটা সোজা হয় না, সেটা তুমি কিভাবে ঠিকঠাক করতে পারো? সো যদি হাতে সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলোকে তুমি হলো একেবারে গাঢ় করে দিতে পারো। সো তাহলে তখন সেই ক্ষেত্রে এই যে আমার ধরো একটু লাইনগুলো বাঁকা হয়েছে,
এবং এইভাবে বাঁকা হয়ে আঁকাতে হচ্ছে, সো এই কারণে বাঁকা হয়েছে। সো ধরো যে এই যে এখানে পুরা চাপ খেয়ে গেছে। সো আমি যদি হলো এটা এরকম গাঢ় করে পুরাটা যদি পেন্সিল দিয়ে শেড করে দিই, যে আচ্ছা আমি পুরা ডিএনএর ফিতাটাকেই আমি গ্রে কালার করে ফেলছি, কথার কথা ধরো যে আমার যদি এখানে পেন্সিল খাতা থাকতো, আমি পুরাটাকেই ধরো যে এরকম শেড করে গ্রে করে ফেলতাম। সো সেই ক্ষেত্রে ম্যাডাম বুঝতো না যে আমি আমার আসলে হাত কেঁপে এই জিনিসটা হলো বাঁকা হয়ে গেছে। সো এটা কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ছবিটাই হলো ডিএনএর ফিতাটা গ্রে করে ফেলে, পেন্সিল দিয়ে হলো যেটা ইয়ে করে গ্রে করে ফেলে সেটা। সো আমরা হলো এটা দিয়ে দিতে পারি এরকম করে পুরাটাই হলো শেড করে দিতে পারি। ওকে, সো গেল। সো একদিকের রিবন হয়ে গেছে, কথার কথা যে ঠিক আছে এগুলো আমরা মোটামুটি শেড করে দিছি, কথার কথা ধরো যে ঠিক আছে আমাদের হলো একদিকে হয়ে গেছে, এদিকে আঁকানো হয়ে গেছে। ওকে, এবার হলো আমাদের অপোজিট সাইডে দরকার। সো তাই না, তাহলে অপোজিট সাইডেও সেম কাজ করব, অপোজিট সাইডেও সেম কাজ করব, তবে অপোজিট সাইডেরটা ধরি যে নিচের থেকে আসতেছে। সো এই কারণে এটা হলো ওভারল্যাপ করলাম না আমরা, এবং এই বরাবর এনে আমাদের হলো এইটা এখান থেকে, আচ্ছা সরি, আগে একটা ফিতা কমপ্লিট করে একটা সুতা কমপ্লিট করি, এই বরাবর আসলো এবং এই বরাবর আমরা ঘুরাই দিলাম। সো এটা হলো আমাদের এই বরাবর আসবে, এই বরাবর গেল, এই বরাবর আসলো। ওকে, সো তাহলে আরেকটা ফিতাও আমরা হলো গ্রে করে দিলাম। তো দেখো, তুমি যদি এটা খালি হাতে টান দিয়ে একাইতে, আই ডোন্ট নো কতটুকু কি হতো, ঠিক আছে, আমার অ্যাটলিস্ট হতো না ভালো। সো আমি যদি এটা খালি হাতে এইভাবে টান দিয়ে একাই ফেলতাম, সো আই ডোন্ট নো, আমার ভালো হতো না। সো তোমাদের যদি ভালো হয় তো হতে পারে। তো এটা আসলে খুবই একটা মানে ঝামেলাপূর্ণ একটা ছবি, সো ঝামেলাপূর্ণ একটা ছবি। সো তুমি যদি চাও তাহলে করতে পারো খালি হাতে, বাট আমার মনে হয় না যে খুব বেশি কোয়ালিটিটা ভালো হবে, ঠিক আছে, কোয়ালিটি খুব বেশি একটা ভালো হয় না। তার থেকে তুমি স্কেল ধরে একটা স্কেলেটন দরকার, স্কেলেটনটাকে তুমি শেড করে পিছনে লুকায় দিতে পারো, যে ম্যাডাম বুঝবেও না যে তুমি এই শেডটা করছিলে। আর তারপরে তোমার যখন হলো শেষ হয়ে যাবে তখন তুমি হলো এই তো ইরেজার দিয়ে এই সাইডগুলো হলো সব মুছে দিতে পারো। আমার তো এখানে আসলে ইরেজারটা ওইভাবে কাজ করবে না, কারণ আমি স্ট্রেট লাইন দিয়ে দিছিলাম। সো আমি এই কারণে কালো করে দিচ্ছি, বাট তুমি ইরেজার দিয়ে যতটুকু মোছা সম্ভব এমনিতেই তো হালকা করে দাগ দিবা। সো তাহলে তখন সেই ক্ষেত্রে আর এই জিনিসটা হলো খুব বেশি একটা প্যারা হবে না। ওকে, সময় না থাকলে তো এটা না মুছলেও চলবে। ওকে, সো ওকে, খুব বেশি খারাপ দেখাচ্ছে না, আই গেস, তাই না? খুব বেশি একটা খারাপ দেখাচ্ছে না। তো চলে, মোটামুটি চলানোর মতন। হ্যাঁ, এখন কথা হলো যে রিবন টাকানোই সব থেকে টাফ। তোমরা জানো যে বাকিটুকু আসলে কি করতে হবে। বাকিটুকু আসলে প্রত্যেকটার মধ্যে 4টা করে ঘর দিবা, তাই না? প্রত্যেকটার মধ্যে আসলে 4টা করে দিবা। সো এ টি সি জি ঠিকঠাক মতো দিও। এর সাথে টি থাকবে, ওকে, এর সাথে টি থাকবে, তারপর সি এর সাথে জি থাকবে। আমরা যেহেতু ডিএনএ আঁকাচ্ছি এখানে আর ইউ দেওয়ার কোনো দরকার নাই, তাই না? আর মাঝখানে সি আর জি এর মধ্যে 3টা বন্ড দিবা, টি আর এর মধ্যে 2টা বন্ড দিবা। সো হাইড্রোজেন বন্ডগুলো থাকবে, এরকম করে দিয়ে দিব। সো তুমি জাস্ট হলো কয়টা এরকম 2টা ঘর ফিল আপ করে দিতে পারো, জিনিসটা দেখতে ভালো দেখায়, খারাপ দেখায় না। সো এই তো মোটামুটি আমাদের ডিএনএ হয়ে গেল আঁকানো। 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড ঠিকঠাক রেখো। ধরো যদি এটা 5 প্রাইম দিয়ে শুরু করি তাহলে সেই ক্ষেত্রে 5 5 5 5 এটা তাহলে হবে 3। আর দেখা গেল যে এটা হলো 3 দিয়ে শুরু করছি, তাহলে ঘুরে ঠিকঠাক মতন এনো, যে আচ্ছা ঠিক আছে এই ক্ষেত্রে এইটা ধরো এই পর্যন্ত রাখলাম, আমরা এই পর্যন্ত রাখলাম। সো সেই ক্ষেত্রে এটা হয়ে গেল 5, ঠিক আছে, এটা হয়ে গেল 5। কালার হচ্ছে না কেন? সরি। ওকে, যেটা বলতেছিলাম, তো তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল 5। ওকে, তো সেটা হয়ে গেল 5। ওকে, তো মোটামুটি আমাদের ছবি হয়ে গেছে, মার্ক টার্ক করে ফেলো। আর এইটা যে পারবে তার হলো ডিএনএ অ্যাপ্লিকেশন করা আসলে দুর্ভাব ব্যাপার তার জন্য। সো তুমি জাস্ট ডিএনএ অ্যাপ্লিকেশন যদি করতে চাও, জিনিসটা হলো সেম জিনিসটাকে হলো তুমি, সরি, ওকে ওকে, আচ্ছা, ডিএনএ অ্যাপ্লিকেশন যদি তুমি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন যদি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটি আর কি ছোট করে আঁকাবা, আর সেম জিনিস নিচে হলো 2টা আঁকাবা, দুইজনকে কানেক্ট করে দিবা। তাহলে দেখা যাবে যে রেপ্লিকেশন হয়ে যে বলবে যে ওল্ড বা পুরাতন সুতা, পুরাতন স্ট্র্যান্ড আর নতুন স্ট্র্যান্ড করে দিবা। তো তার মানে এইটা আঁকাতে পারলে আসলে রেপ্লিকেশন করা কোনো ব্যাপার না। তো আমাদের এইখানে ডিএনএ যখন এরকম 5 প্রাইম 3 প্রাইম এন্ড দিয়ে দিছি, সো আমাদের মোটামুটি আঁকানো শেষ। ও আচ্ছা, আমি যেটা একটু আগে ভুল বলছিলাম, এটা কুঞ্চন বলে ফেলছিলাম, এগুলো হলো গৌণ খাজ, ঠিক আছে, এটা হলো গৌণ খাজ আর উপরেরটা হলো মুখ্য খাজ। সো সরি ফর দ্যাট, কুঞ্চন তো ক্রোমোজোমে। সো ওকে, এটা হলো মুখ্য কাজ। ওকে, সো এগুলো ঠিকঠাক মতো মার্ক করে ফেলো। ওকে, মার্ক করে ফেলো ঠিকঠাক মতো। আচ্ছা, এবার আসি আমাদের হলো টিআরএনএ ক্লোভার লিফ মডেল, এটার মধ্যে যাব। সো এটা অনেকটা প্লাস সাইনের মতন। সো প্লাস সাইনের মতন করে আমরা একটু দিয়ে নিই। সো একটু ট্রেস মানে আগে একটু মানে বাউন্ডারিটা ঠিক করে নিই। সো পরবর্তীতে তাহলে আমাদের জন্য আঁকানো সুবিধা হবে, মানে দেখতে আর কি একটু সলিড লাগে, ঠিক আছে, দেখতে আর কি ভালো হয়। সো ওকে, বেশি চিকন হয়ে গেল, একটু ডিস্টেন্সে দিই। সো মোটামুটি হ্যাঁ, ঠিক আছে, চলে। তো এখন এই ক্ষেত্রে আমরা এইগুলো আসি, এইগুলো দিই, এন্ডগুলো, এই মাথাগুলো, এই যে টি বাহু, ডি বাহু, ঠিক আছে।
সো এইদিকে হলো এমআরএনএ সংযুক্তি স্থান, ওকে, এমআরএনএ সংযুক্তি স্থান, টি বাহু, ডি বাহু এটা, ওকে। তো এদিকে আসলাম, এইটুকু এখানে রাখলাম, এইটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হলো অ্যান্টিকোডন বসবে এখানে, অ্যান্টিকোডন বাহু, ওকে। আর এই জায়গা থেকে মোটামুটি শুরু করে এখানে একটা অতিরিক্ত বাহু থাকে, সো অতিরিক্ত বাহুটা এখানে থাকবে। সো মোটামুটি এটাই, এখানে তেমন কোনো কিছু নাই ভিতরে। এখানে হলো জাস্ট তুমি তিনটা এরকম দাগ দিয়ে দিও যে এটা হলো অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি স্থান, এইদিকে হলো তিনটা দিয়ে দিও, এটা হলো অ্যান্টিকোডন, আর এটা হলো টি বাহু, তারপর এটা হলো ডি বাহু, আর এটা হলো অতিরিক্ত বাহু। আর ভিতরে ভিতরে তোমার হলো ভিতরে হলো তোমার এগুলো যে কানেক্টেড থাকবে এরকম কিছু দাগ দিয়ে দিও, ঠিক আছে। এরকম ভিতরে দাগ দিয়ে দিও, বোঝানোর জন্য যে কানেক্টেড, ঠিক আছে। ওকে, কানেক্টেড এগুলো বোঝানোর জন্য দিয়ে দিও যে আচ্ছা, ঠিক আছে, ওকে। সো গেল। এইবারের হলো আমাদের যেটা দেখতে হবে সেটা হলো অধ্যায় ২ এ কোষ বিভাজনে। সো কোষ বিভাজনের ছবিগুলা আমি আসলে আঁকানোর টেকনিকটা বলে দিচ্ছি, পুরোটুকু হয়তো আঁকাবো না। সো এখানে কোষ বিভাজনের ক্ষেত্রে দেখো আমাদের তো ৫টা ধাপই আঁকাতে হবে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো সেম জিনিস এখানে আসলে তুমি যখন আমি জাস্ট হলো দেখাই দিই, বক্সটা আঁকায় দিবা। আর বেশি চারকোনা করো না, খুবই বেশি রোবোটিক লাগে। আর হ্যাঁ, স্কেল দিয়ে তুমি এটা সোজা করতে পারো, স্কেল দিয়ে প্যারালাল করতে পারো, হয়তো দুই পাশে দুইটা দাগ স্কেল দিয়ে দিতে পারো, দিয়ে বাকি উপরের পোর্শনটা একটু ফ্ল্যাট করে মানে একটু এরকম কার্ভ করে দিলা হাত দিয়ে টেনে, এটা নিচের পোর্শনটাও দিয়ে দিলা। এরপরে বাকি যেটা দিলা এটাও হলো কোষ প্রাচীর বোঝানোর জন্য, আমরা তো ইউজুয়ালি উদ্ভিদ কোষেরটাই আঁকাই, সো তাহলে কোষ প্রাচীর বোঝানোর জন্য এরকম করে তুমি দিয়ে দিলা যে আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমরা কোষ প্রাচীর আঁকাই দিছি। এরপরে তো ধাপ ভিত্তিতে আমরা নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন গাঢ় করে দিব, কতটুকু কোন ধাপে আছে সেটার উপর ডিপেন্ড করে। প্রোফেজে থাকলে আমরা সুন্দর মতন করে আমাদের হলো বা কম্পাস দিয়ে আমরা এই জায়গাটা হলো গোল করে, মাঝে হলো গোল করে দিয়ে দিব, ঠিক আছে। মোটামুটি বড় করে দিব, অলমোস্ট যতটুকু সাইডে যাওয়া পসিবল আমরা ওইটুকুই দিব, কারণ প্রোফেজ ধাপে কি নিউক্লিয়াস বড় হয়ে যায়। এবং এখানে প্রোফেজ ধাপে নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিওলাস এগুলো সবই ঠিকঠাক মতো থাকে। তবে হ্যাঁ, এখানে হলো আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সেগুলোর হলো আমরা দিয়ে দিতে পারি, তবে প্রোফেজের শুরুর দিকে ক্রোমোজোমগুলো হলো একটা করে থাকে, সো এটা আসলে একটা করে দিতে পারো। তবে শেষ ধাপেও যে শেষের দিকে যে প্রোফেজের, এই ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়। সো আমরা যেহেতু 4টা ক্রোমোজোমই আঁকাই সবসময়, সো আমরা হলো 4টা করেই আঁকাই। এখানে আসলে স্পেস ওইভাবে তোমরা পেন্সিল দিয়ে ঠিকঠাক মতন করে নিও। সো 4টা এরকম করে আমরা দিয়ে দিব, খুব বেশি কাছাকাছিও থাকবে না, মোটামুটি এরকম থাকবে, ওকে। সো গেল, মোটামুটি চিকনই রেখো। এই ধাপে এখনো অত মোটা খাটো এরকম হয় না, সো মোটামুটি চিকন পেন্সিল দিয়ে যখন আঁকাবা তখন চিকন থাকবে। এরপর যখন প্রোমেটাফেজে যাবা, বললাম যে আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকবে, সো তখন দেখো যে ডট ডট দিয়ে আঁকাইছে, এবং স্পিন্ডল তন্তুগুলো আঁকায় ফেলবা। স্পিন্ডল তন্তু অ্যাজ ইউজুয়াল প্রোফেজ ধাপে, যেহেতু বইতে ছোটবেলা থেকে বইতে আমরা দ্বিতীয় ধাপের স্পিন্ডল যন্ত্রটা একটু কার্ভ করে আঁকি, সো এটা হাত দিয়ে আঁকায় ফেলো, বা হাত দিয়ে আঁকালেই আই গেস বেটার। আর যখন হলো আমরা তৃতীয় ধাপ অর্থাৎ মেটাফেজে যাব, মেটাফেজেরটা তোমরা দেখবে যে একটু রোবোটিক ভাবে আঁকানো হয়েছে, সো এটা রোবোটিক ভাবে আঁকাও। মানে এমন কিছু করো না যেটা টিচারের চোখে আটকায় যায় যে আচ্ছা এটা তো বইয়ের মতন হয় নাই, সো বইয়ের মতন রাখার ট্রাই করো। এরপরে অ্যানাফেজ অ্যাজ ইউজুয়াল, যে দুই দিকে চলে যেতে থাকবে, ভিএল জে আই বিভিন্ন শেপ হয়ে অর্ধেক যাবে। তবে এটা আঁকানোর ক্ষেত্রে খেয়াল রেখো যে আমরা হলো সেন্ট্রোমিয়ারটা উপরের দিকে দিব, বা উপরের দিকটা না, সেন্ট্রোমিয়ারটা হলো আমরা হলো মেরুর দিকে দিব। সো সেন্ট্রোমিয়ারটা আগে থাকবে, যেদিকেই যাক না কেন সেন্ট্রোমিয়ারটা ওই দিকে আগে যাবে। ওইটা অনেকটা গাড়ির মোটরের মতন, আর দুইটা হাত পিছনে থাকবে, দুইটা বাহু তখন পিছনের দিকে থাকবে, ওকে। এবং লাস্টের ধাপে যখন টেলোফেজে চলে যাব, টেলোফেজে যে আমরা নর্মালি যেরকম একটা নিউক্লিয়াস আঁকাই ওরকম একটা নিউক্লিয়াস আঁকায় ফেলবো। নর্মালি আমরা কেমন নিউক্লিয়াস আঁকাই, যে আমরা একটা গোল দিলাম, বৃত্ত দিলাম, ভিতরে হলো নিউক্লিওলাস দিলাম, এবং একটা ক্রোমাটিন তন্তু হলো আমরা দিয়ে দিলাম, নর্মাল একটা নিউক্লিয়াস যেভাবে আঁকাই। সো ওই রকম করে একটা নিউক্লিয়াস আঁকায় দিব। দেখো টেলোফেজের নিউক্লিয়াস হলো আসলে নর্মাল নিউক্লিয়াস, আর চারপাশেরটা তো কোষ প্রাচীর। কিভাবে আঁকবা সেটা তো আমি এই যে দেখাই দিলাম যে কোষ প্রাচীর ভাই এইভাবে আঁকবা, ওকে। সো তাহলে আমাদের এখানে 5টা ছবি নিয়ে আশা করি তেমন কোনো একটা ঝামেলা নেই। এই ছবিগুলো অনেকবার আঁকাইছো, ছোটবেলা থেকে অনেকবার আঁকাইছো, সো আমি এটা দেওয়ার সময় নষ্ট করবো না। এবার চলে আসি যে ক্রসিং ওভারে। ক্রসিং ওভারের ক্ষেত্রে এটা নতুন একটা জিনিস, সো মাঝে মাঝে ক্রসিং ওভারের গুরুত্ব ব্যাখ্যা করতে বলে, ক্রসিং ওভার কিভাবে হয় ব্যাখ্যা করতে বলে। তো ক্রসিং ওভার যেই ধাপে হয়েছে সেই ধাপটা ব্যাখ্যা করতে বলে। সো সেই ক্ষেত্রে ক্রসিং ওভারটার ছবি আঁকানো ভালো, ঠিক আছে। তো যখন হলো ক্রসিং ওভারের ধাপ ব্যাখ্যা করতে বলবে তখন তুমি ওই ধাপের ছবিটাও আঁকায় দিতে পারো, প্যাগাইটিনের উপদশার ছবিটাও আঁকায় দিতে পারো। সো আমি আপাতত দেখাই যে তোমার হলো ক্রসিং ওভারের ছবিটা কিভাবে করতে হবে। সো মোটামুটি তুমি দুইটা আঁকাইলা, ধরো যে দুইটা ক্রোমোজোম দিতে হবে। ক্রসিং ওভার তো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হবে। সো আমরা মোটামুটি রাখলাম পাশে এরকম একটা ছবি।
সো এটা হলো ক্রসিং ওভার হবে হবে এই অবস্থায়, সো ক্রসিং ওভারের আগে। আর এটা হলো ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে। সো তোমাদের বইতেও দেখবা যে এইভাবেই দেওয়া রয়েছে, ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে আর আগে আর পরে এরকম দুইটা ছবি দেওয়া রয়েছে। সো এই ক্ষেত্রে তোমরা একটাতে একটা ক্রোমোজোম হলো কালো ক্রোমোজোম বানাবা, মানে শেড করবা পেন্সিল দিয়ে হলো শেডিং ওয়ালা ক্রোমোজোম বানাবা। Sorry, একটা ক্রোমোজোম হলো শেড করবা। আচ্ছা, সো সেটা হলো কি, ধরো যে আমার কথার কথা যে আমি চাইলাম যে এই ক্রোমোজোমটা আমি হলো আহ, এই ক্রোমোজোমটা আমি সাদা কালার করে ফেলবো, ঠিক আছে? তোমরা তো আর সাদা কালার করতে পারবে না, তোমরা হলো এই ক্রোমোজোমটা পেন্সিল দিয়ে এরকম ইয়ে করে দিলা, ফিল আপ করে দিল। আচ্ছা ঠিক আছে, সো গেল, ভালো কথা। আরো গাঢ় করে একেবারে পারফেক্টলি করবে, এরকম ফাঁকা ফাঁকা রাখবে না। সো আমি তো যতটুকু সম্ভব করতেছি এখানে। আচ্ছা, তো এখন আর বা আমরা বইয়ের মতন এবিসিডি মার্কিং করব, তো চলো এবিসিডি মার্কিং করে ফেলি। তো দেখা গেল যে এইটা হলো আমরা দিলাম যে সরি ওই দিকেরটা দিই, ওদিকে দিই। সো এটা দিলাম যে এ বি সি ডি, বইতে এবিসিডি দেওয়া আর নিচেরটুকু শর্ট হিসেবে দেখাইছে। তো ই এফ জি। আর এই দিকেরটা আমরা দেখাইলাম যে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, ই প্রাইম, এফ প্রাইম, সরি এফ প্রাইম, জি প্রাইম। ওকে, সো এখন ক্রসিং ওভার হওয়া মানে কি, যে একটা একটার সাথে এক্সচেঞ্জ হয়ে যাওয়া। সো তাহলে মনে করো যে আমাদের এই অংশটুকু এই অংশটুকু এই অংশের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। সো তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন আঁকাবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই অংশটুকু এ হয়ে গেছে আর এই অংশটুকু এই দিকের অংশটুকু এ প্রাইম হয়ে গেছে। বাকিটুকু যা ছিল তাই আছে, বি বি এর জায়গায় আছে, বি প্রাইমের জায়গায় আছে। এটা একটু গ্যাপ দেওয়া কেউ, তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটাই পড়বা না। আমি যেই প্রবলেমে পড়লাম, সো সেম কাহিনী, ই ই প্রাইম আছে, বাকিটুকু সব সেম রেখো। তোমাদের ক্রসিং ওভার 2-3 জায়গায় দেখাতে হবে না, এক জায়গায় ক্রসিং ওভার দেখাইলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? জি জি প্রাইম রেখো। হ্যাঁ, এখন একটা কাজ করে নেই, সেটা হলো কালারটা চেঞ্জ করে নেই। সো একটু কালারটা চেঞ্জ করে দে, এবার স্যারের জন্য বুঝতে খুবই সহজ হবে, মানে স্যার দেখবে যে আচ্ছা বইয়ের মতনই আঁকাইছে। সবকিছু হলো দেখো সাদা থাকবে, সবকিছুই হলো পারফেক্টলি সাদা থাকবে, বাট হলো প্রবলেম হলো যেটুকু অংশ ক্রসিং ওভার হয়েছে, সো ওইটুকু তো সাদা অংশটুকু তো এইদিকে চলে আসছে। সো সাদা অংশটুকু এইদিকে চলে আসছে, তো সেই ক্ষেত্রে সাদা হবে এই দিকের পোর্শনটা। এবার দেখো, কারণ এইটুকু অংশ তো আমরা হলো ক্রস করে ফেলছি, তাই না? ক্রসিং ওভার, ক্রস করে ওই পাশে চলে গেছে, ক্রসিং ওভার হয়ে গেছে। সো বাকিগুলো যা থাকার তাই থাকবে। সো এই যে এই ছবিটা দিয়ে আমি বুঝাইলাম যে এই বাম দিকের যে ক্রোমোজোম, এই বাম দিকের ক্রোমোজোমের এ অংশটুকু ওই সাইডে লাফ দিয়ে চলে গেছে, ঠিক আছে? ওই সাইডে লাফ দিয়ে চলে গেছে। সরি, একটা মার্কিং ভুল হয়েছে এখানে, সেই মার্কিংটা ভুল হয়েছে। সেটা হলো যে আমরা তো এ প্রাইমটাকে এইদিকে নিয়ে চলে আসছি, সরি, এ প্রাইমটা এইদিকে চলে আসছে আর এ যেটা সাদা অংশটুকু, এ অংশটুকু ওইদিকে চলে গেছে। ওকে, সো ক্রসিং ওভারের ক্ষেত্রে এটা খেয়াল রাখো, এবিসিডি দেওয়ার সময় খেয়াল রাখো। এটা হলো ক্রসিং ওভারের ছবি। সো কখনো ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভার কিভাবে হয়, ক্রসিং ওভারের তাৎপর্য, এগুলো যদি জিজ্ঞেস করে সাথে ছবিটা দিয়ে দিতে পারো। ওকে, সো আর অবশ্যই প্রত্যেকটা ছবির সাথে লাস্টে চিত্র, কোন চিত্র সেটা ব্যাখ্যা মানে লিখে দিও, নাইলে কিন্তু মার্ক চলে যাবে। আর এখানে হলো আলাদা করে কোনো মার্কিং নাই, ঠিক আছে? আলাদা করে এখানে কোনো মার্কিং নাই ক্রসিং ওভারের জন্য, ক্রসিং ওভারের ছবিতে। এবার আসি কোষ রসায়ন। কোষ রসায়নের ছবিটা আমাদের কি বলছিলাম যে তালাচাবি মডেল। তো তালাচাবি মডেল আসলে তুমি যেভাবে একাতে চাও অত বেশি হলো যে খুব বেশি একেবারে পারফেকশন দরকার, ব্যাপারটা এরকম না। সো তুমি হলো হাফ সার্কেল আঁকায় নিতে পারো। সো হাফ সার্কেল ধরো, হাফ সার্কেল এরকম একটা আঁকায় নিলা কম্পাস দিয়ে। হাফ সার্কেল আঁকায় একটাতে হলো তুমি একটা এন্ডে হলো এরকম ত্রিভুজের মতন দিলা, আরেকটাতে তুমি হলো এরকম একটু ট্র্যাপেজিয়াম বা এই টাইপের একটা ওপেনিং রেখে দিলা, ঠিক আছে? দুইটা ওপেনিং রাখলা। তো যেই এই দিকের ওপেনিং এর ক্ষেত্রে তুমি ওটার সাথে মিলবে এরকম করে একটা ত্রিভুজওয়ালা একটা জিনিস অ্যাড করো, লাইক এরকম করে একটা কিছু অ্যাড করো, হাফ সার্কেল এরকম একটা অ্যাড করো। আর এই দিকেরটার সাথে মিলবে এরকম করে আরেকটা অ্যাড করো, ঠিক আছে? এই দিকেরটার সাথে মনে করো মিলবে এরকম করে আরেকটা জিনিস অ্যাড করো। সো ওকে, এই তো দুইটা জিনিস অ্যাড করে ফেললা, পারফেক্ট। সো তার মানে পুরোটা মিলে একটা সার্কেল হবে, কাইন্ড অফ পুরোটা মিলে একটা সার্কেল হবে। ওকে, সো এরপরে হলো এটার ছবিটা দেখাইতে হবে, যে তিনটা ছবি এখানে আঁকাইতে হয়, যে ওকে পারফেক্টলি পুরোটা বসে গেছে। সো এখানে তুমি চাইলে হলো পুরো পারফেক্ট একটা সার্কেল আঁকায় নিতে পারো। তো ওকে, দিলা সার্কেল আঁকায়। তারপরে হলো তুমি বললা যে আচ্ছা এই যে আমাদের এখানে খাপে খাপে বসে গেছে, ঠিক আছে? খাপে খাপে বসে গেছে, কি বসে গেছে চলো দেখি। যে ওকে, এইখানে হলো এরকম ট্রায়াঙ্গেলের বরাবর ট্রায়াঙ্গেলটুকু বসে গেছে, এই বরাবর এইটুকু যা বসার দরকার বসে গেছে, আর মাঝ বরাবর এটা চলে আসছে। সো ওকে, ওকে, নট ব্যাড, চলে, তাই না? আমাদের এই জিনিসটা একসাথে হলো চলে আসছে তালাচাবি মডেলের মতন। আচ্ছা, এবং এরপরে আমাদের বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা হয়ে এটা স্প্লিট হয়ে যাবে, ঠিক আছে? বিক্রিয়াটা হয়ে এটা স্প্লিট হয়ে যাবে। এটা যখন স্প্লিট হয়ে যাবে আবার হলো পুরাতনটার মতনই হবে। সো পুরাতনটার মতন তুমি আবার একটা হাফ বৃত্ত এঁকে নিবা, এখানে পুরোটুকু বৃত্ত না এঁকে হাফ বৃত্ত এঁকে নেবে। এবং এইগুলো আসলে পুরাটা প্রথমটার মতনই হলো কাইন্ড অফ ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? প্রথমটার মতনই ফাঁকা হয়ে গেছে, কারণ এনজাইমের কাজ করে ফেলছে। এখন দেখবো যে উৎপাদটা আসলে কি হয়েছে। তখন দেখা যাবে যে এইটা হলো মার্কিং করে নিব অবশ্যই, এটা ছিল মনে করো এ, এটা ছিল বি। সো এইভাবে মার্কিং করা থাকবে এ বি, আর এটা হলো এনজাইম, ঠিক আছে? এটা হলো লিখে রাখতে পারো, নিচে লিখে রাখবা এটা হলো এনজাইম। ওকে, এনজাইম।
সো গেল। আর এটা হলো এনজাইম সাবস্ট্রেট হলো কমপ্লেক্স। ওকে, এটা হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, কারণ এই যে এ আর বি সাবস্ট্রেটের সাথে এটা একটা কমপ্লেক্স তৈরি করে ফেলছে। এরপরে বিক্রিয়ার পরে কি, বিক্রিয়ার পরে এনজাইম আবার আলাদা হয়ে গেল, বিক্রিয়ার পরে এনজাইম আবার আলাদা হয়ে গেল, ভালো কথা। এইবার এসে কি হবে, এইবার দেখবা এ আর এ এর মতন নাই, এ একটু চেঞ্জ হয়ে গেছে, বি এর থেকে একটা অংশ ওকে দিয়ে দিবা, ঠিক আছে, বি এর থেকে একটা অংশ ওকে একটু দিয়ে দিবা। ধরো যে তুমি কাইন্ড অফ পুরা অর্ধেকটুকুই ওকে দিয়ে দিচ্ছ, কথার কথা, তোমাদের বইতে আর কি যে ছবিটা দেওয়া রয়েছে মনে করো যে পুরো অর্ধেকটুকুই দিয়ে দিচ্ছ। আর এই যে ছোট্ট জাস্ট এই যে একটা চতুর্ভুজের মতন পোর্শন ছিল, এইটুকু খালি আলাদা হয়ে গেছে, এইটুকু হলো মনে করো যে নতুন একটা যৌগ হয়ে গেছে। সো মানে দেখো যোগ করলে জিনিস সেমই আছে, বাট হলো এই পোর্শনটুকু দেখো আমি যেটুকু ঢেকে রাখছি, এইটুকু ঢেকে রাখছি, এইটুকু বাদে বাকি সবটুকু একসাথে হয়ে গেছে, আর ওইটুকু হলো খালি আলাদা হয়ে গেছে। দাও তোমার সুবিধা, এটা এইভাবে করলে তোমার জন্য সুবিধা হবে। সো সি হয়ে গেছে, আর নিচেরটুকু মনে করো ডি। সো সি আর ডি নতুন দুইটা যৌগ তৈরি হয়ে গেল। সো এই যে তালাচাবি মডেল আমাদের কাজ হয়ে গেল, তালাচাবি মডেল আমাদের কিন্তু পড়া হয়ে গেল। ওকে, সো এইবার যদি আসি আমাদের অণুজীবের ভিতরে, অণুজীবের ভিতরে টি2 ব্যাকটেরিওফাজের গঠন আমাদের পড়তে হবে এখানে। সো টি2 ব্যাকটেরিওফাজের গঠন আসলে খুবই সহজ। তো এখানে আসলে শুরুতে হলো হেক্সাগোনাল লাগাইতে হবে, তাই না? সো হেক্সাগোনাল লাগাইতে হবে, কি আর সাইড ব্যাপার স্যাপার, তাই না, এখন ব্রাজিল ফ্যানদের জন্য। তো এখন হলো হেক্সাগোনাল যখন আমরা আঁকাবো তো হলো তাহলে আমাদের আগে 6টা বিন্দু দিয়ে দিতে হবে, তাই না? এটা হলো আমাদের, যদি এই ছবিটা আঁকাবো না, আমরা হলো ভিতরে ডিএনএ ওয়ালা প্রস্থচ্ছেদের ছবিটা আঁকাবো। সো তাহলে আমাদের এটা ওপেন রাখাটাই ভালো, ঠিক আছে, আমাদের এটা হলো ওপেন রাখাটাই ভালো। সো আমরা এটা হলো ওপেন রাখলাম। ওকে, এইটা হলো এইখানে, সরি এখানে হলো যেহেতু আমরা হেক্সাগোনাল লাগাবো, সো তাহলে আমাদের এখানে এরকম আঁকাইলাম। ওকে, নিচে হলো কলার যাবে দেখে, এটা দেখো কি কি ডট দিলাম এখানে, কেন ডট দিলাম, কিভাবে ডট দিলাম সেটা একটু পরেই বুঝে যাবা, দেখো। সো এইখানে হলো এই ডট থেকে এই ডট হলো আমরা মিলাবো, তারপরে এই ডট থেকে, সরি এই ডট থেকে এই ডট আমরা মিলাবো, এই ডট থেকে এই ডট আমরা মিলাবো, এই ডট থেকে এই ডট আমরা মিলাবো। ওকে, তারপরে এই ডট থেকে এখানে আমরা মিলাবো, এই ডট থেকে এখানে আমরা মিলাবো। ওকে, গ্রেট। সো এরপরে হলো আমাদের বাকিটুকু লেজ আঁকায় ফেলবো। ওকে, লেজ আঁকায় ফেলবো। এরপরে আমাদের এখানে স্পর্শক বেসমেন্ট প্লেট আঁকাবো। বেসমেন্ট প্লেট বেশি বড় হয়ে গেল, বেসমেন্ট প্লেট আঁকাবো। বেসমেন্ট প্লেট হলো এরকম 2 দাগের কাইন্ড অফ, ঠিক আছে, 2 দাগের গেল। আর সাথে আমাদের হলো বাকিটুকু পাটাগুলো বাকিটুকু ঠিকঠাক মতন পরে আঁকায় দিচ্ছে। আর এখানে আমাদের 2 সাইডে স্কেল ধরে কলার আঁকায় ফেলবা, ঠিক আছে, স্কেল ধরে কলার আঁকায় ফেলবা, 2 দিকে 2টা হলো কলার আছে, ঠিক আছে, কলার আছে। ওকে, সো মোটামুটি বাকিটুকু যেটুকু আছে হাত দিয়ে স্মুথ আউট করে দিবা, তাহলে জিনিসটা দেখতে হলো আর একটু মনে হবে যে ঠিকঠাক মতন আঁকাইছে, একেবারে রোবটের মতন আঁকাও নাই। সো সুন্দর মতন হয়ে গেল। আচ্ছা, এখানে হলো কিছু এরকম স্পাইক থাকে, ঠিক আছে, ফুটবলের যেহেতু হেক্সা, তাই না, ফুটবলের মতন। সো তাহলে ফুটবলের মতন করে বুটের, ফুটবলের নিচে যে স্পাইক থাকে ফুটবলের বুটের নিচে, সেরকম করে কিছু দাগ দিয়ে দিও। ওকে, তো এরকম করে কিছু স্পর্শক তন্তু দিয়ে দিও। ওকে, সো ধরো মনে করো যে এরকম কিছু স্পর্শক তন্তু, বা একটা করে দাগও দিতে পারো, বেশি বাজে হয়ে গেছে 2টা করে দাগ দিতে গিয়ে। ওকে, সো মোটামুটি এরকম করে একটা স্পাইক করে দিয়ে দিতে পারলে। আর তাছাড়া তেমন কি, ভিতরে হলো তোমার ডিএনএটা দিতে হবে, ঠিক আছে, ভিতরে তোমার ডিএনএটা দিতে হবে, তোমার ডিএনএ তো আসলে না। সো এখানে ভাইরাসের ডিএনএটা আর কি দিতে হবে, আর এটা হলো 2টা ঘর করে দাও, ঠিক আছে, 2টা ঘর করে দাও। সো এখানে হলো ভাইরাসের ডিএনএটা দিয়ে দাও, ডিএনএ ওদের দ্বিসূত্রক দিয়ে দিলা, সমস্যা নেই। ওকে, সো এখন কথা হলো যে ওকে, আমাদের বাকি পোর্শনগুলো এই যে দেখো, মাথা, কলার, লেজ, স্পর্শক তন্তু, এগুলো তুমি হলো যেটার মতন যেটা সেটা মার্কিং করে ফেলো। ওকে, যেটার মতন সেটা মার্কিং করে ফেলো। আচ্ছা, তো এটা হলো নিচ পর্যন্ত দিয়ে দাও, এটা নিচ পর্যন্ত দিয়ে দাও। আচ্ছা, সো আমাদের তাহলে টি2 ব্যাকটেরিওফাজের গঠন চলে গেল। এবার আসি লাইটিক চক্র। লাইটিক চক্র আঁকানোর জন্য বেশ ঝামেলা পোহাতে হয়, তাই না? তো লাইটিক চক্রের ক্ষেত্রে আমরা হলো আগে সুন্দর করে আঁকানোর জন্য, মানে হয়তো হতে পারে যে তোমার হাতের আঁকানোটা সুন্দর না, বাট হলো নিট অ্যান্ড ক্লিন কিনা সেটা আসলে খুবই ডিফারেন্ট একটা ব্যাপার। ছবি সুন্দর আঁকানো আর ছবি নিট অ্যান্ড ক্লিন রাখা, দুইটা পুরাই আকাশ পাতাল একটা ব্যাপার, ঠিক আছে? তো বড় বড় দুনিয়ায় যত আর্টিস্ট আছে কেউই হলো কি বলে নিট অ্যান্ড ক্লিন ছবি আঁকায় না, সবাই মানে অনেকেই হয়তো নিট অ্যান্ড ক্লিন আঁকায়, বাট হলো মানে ছবি সুন্দর হওয়া, মোনালিসার ছবি ধরো, বা আরো যত ফেমাস ছবি আছে ধরো, বাকি আচ্ছা বেশি গল্প করে ফেলতেছি। সো ওগুলো আসলে কখনোই নিট অ্যান্ড ক্লিন না। বায়োলজির ছবির মেইন টার্গেটই থাকে যে নিট অ্যান্ড ক্লিন করা। সো তাহলে তোমরা এখানে একটা কম্পাস ধরে এরকম একটা গোল দিয়ে নিবা। গোলটা কেন দিলাম, কারণ এই যে রেফারেন্স পয়েন্ট, যে আমি আসলে কোন বরাবর ওই যে আমার যে ব্যাকটেরিয়াগুলো ওগুলো বসাবো, তাহলে তোমার হলো দেখতে, মানে তোমার আঁকাতে হলো সুবিধা হবে, একেবারে হ্যাফাজার্ড হবে না, একটা এই মাথায় একটা ওই মাথায় চলে গেছে এরকম হবে না। সো খুবই পাতলা করে এটা দিয়ে দিবা, এবং এখানে হলো 6টা দিতে হয়। সো 6টা যেহেতু দিতে হয়, সো কাইন্ড অফ সবগুলো হলো মানে কোনাকুনি করে দিয়ে দিতে পারো। এখানে একটা আমরা আঁকাবো, এখানে ধরো একটা আঁকাবো, এখানে ধরো একটা আঁকাবো,
এই বরাবর একটা আঁকাবো, ওর অপোজিট একটা আঁকাবো, আর ওর অপোজিটে কাইন্ড অফ এই জায়গায় আরেকটা আঁকাবো। সো তাহলে আমাদের মোটামুটি 6টা জায়গায় আমরা হলো আঁকাবো, পয়েন্ট দিয়ে দিলাম, এত মোটা করে পয়েন্ট দিবা না, মোটামুটি একটা পয়েন্ট দিয়ে নিলাম আমরা। সো এখানে হলো ধরো যে ব্যাকটেরিয়াগুলো আঁকায় ফেলি, ঠিক আছে। ব্যাকটেরিয়া তো দিন শেষে এত পারফেক্টলি স্কেল ধরে আর আঁকাবা না, আবার যারা বেশি পারফেকশনিস্ট হতে যাচ্ছ তারা আবার বিপদে পড়বা। সো এত পারফেকশনিস্ট হওয়া লাগবে না, মোটামুটি ঠিক আছে, মোটামুটি একটা আমরা হলো আঁকায় ফেললাম, হ্যাঁ, মোটামুটি একটা আঁকায় ফেললাম, এবং সেগুলোর মাঝখানে আমাদের হলো অ্যারো অ্যারো দিয়ে দিব। সো অ্যারো হলো পরে দিয়ে দিব। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাদের হলো ওই যে আমরা হলো এইখানে টি2 ব্যাকটেরিওফাজ যেটা আমরা একটু আগে গেলাম, ওইটার একটা ছোট ভার্সন আঁকায় দিব, যে ও আসছে এখানে, ওর ভিতরে ডিএনএটা দেখা যায় যেন। আমার যদি এখানে এগুলো সব মোটা করে ইয়ে করে রাখা, এই জন্য হলো প্যারা হয়ে যাচ্ছে এগুলো দিতে। সো আমরা এটা দিয়ে দিব। আর এই ব্যাকটেরিয়ার নিজের হলো ডিএনএ আছে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ আছে। তো এই ক্ষেত্রে এখন যদি আমরা দেখি, যে দেখা যাবে যে এইটার দ্বিতীয় ছবির ক্ষেত্রে দেখবা যে ব্যাকটেরিওফাজটা ওর নিজের ডিএনএ পুশ করে ফেলছে। ব্যাকটেরিওফাজটা ওর নিজের ডিএনএ পুশ করে ফেলছে, ব্যাকটেরিওফাজটা ওর নিজের ডিএনএ পুশ করে ফেলছে। তো তাহলে সেই ক্ষেত্রে ওই ডিএনএটা এখানে চলে আসছে, ওই ডিএনএটা এখানে চলে আসছে। আর এর যে ডিএনএ, এটা আবার একটু বিপদে পড়বে। এরপরের ছবিতে দেখবা যে ওর ডিএনএটা হলো কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক আছে, ওর ডিএনএটা কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে ছবি আঁকানোর সময় এইভাবে আঁকায় দিবা, যে আচ্ছা ঠিক আছে ডিএনএটা নষ্ট হয়ে গেছে, এটা বোঝানোর জন্য এইভাবে আঁকায় দিবা যে ডিএনএটা নষ্ট হয়ে গেছে। ওর ডিএনএ যখন নষ্ট হয়ে গেছে, তখন ব্যাকটেরিওফাজের যে ডিএনএ, সেটা এবার হলো অনেক বেশি রেপ্লিকেট করে ফেলছে। সো ব্যাকটেরিওফাজের ডিএনএটা অনেক বেশি রেপ্লিকেট করে ফেলছে। সো অনেকগুলো আঁকায় দিলাম এর পরের চতুর্থ ছবিতে, এবং লাস্টে হলো চতুর্থ ছবির পরে যে ছবিটা আছে, এখানে হলো তুমি দিয়ে দিলা, আচ্ছা এগুলো না রেখো, এগুলো থাকা মানে আবার তখন মনে হচ্ছে যে নিউক্লিয়াস আছে মনে হয়। সো এখানে হলো ওর নিজের মাথা টাথা অনেক বেশি অ্যাসেম্বল করা শুরু করছে, লেজ অ্যাসেম্বল করতেছে, বেসমেন্ট প্লেট অ্যাসেম্বল করতেছে, স্পাইক তন্তু অ্যাসেম্বল করতেছে। সো মানে এরকম কয়েকটা, ধরো 5টা মাথা খাইলা, ঠিক আছে, ধরো যে 5টা এরকম মাথা আঁকায় দিলা, আর হলো কতগুলো এরকম লেজ আঁকায় দিলা, আর সাথে হলো ওই স্পাইক তন্তু বা এই সেই এগুলো আঁকায় দিলা। ডিএনএ গুলো তো আছে, ডিএনএ গুলো দিতে ভুলো না, ডিএনএ গুলো আছে, ঠিক আছে। সো একটু ঘিজি ভিজি একটা অবস্থা হয়ে যাবে, অতটাও মানে মোটামুটি একটা নিট অ্যান্ড ক্লিন রেখো, যে আচ্ছা ঠিক আছে অনেক কিছু তৈরি করে ফেলছে। এরপরে লাস্টলি এইটা, আচ্ছা এই ক্ষেত্রে আমরা হলো একটু ওপেনিং রাখবো, এটা ছিঁড়ে টিড়ে বের হয়ে যাবে, তাই না, এই জন্য তো লাইসিস চক্র বলতেছি, যে ধ্বংস করে বের হয়ে যাবে। তো তাহলে এইখানে হলো আমরা আমাদের একটু ছোট করে অনেকগুলোই আর কি টি2 ব্যাকটেরিওফাজ আঁকাতে হবে, এত বেশি পারফেকশন দরকার নেই, যে বুঝাইতেছি যে এরা হলো অ্যাসেম্বল হয়ে গেছে, এবং অ্যাসেম্বল হয়ে এদের এই কোষের থেকে কাজ শেষ, এরা হলো এই কোষ থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাসেম্বল করে এই কোষ থেকে বের হয়ে যাচ্ছে। সো ধাপগুলোর নাম হলো পড়ে নিও, যে এটা হলো কোনটা সংযুক্তি ধাপ, সরি পৃষ্ঠলগ্নিকরণ, তারপরে সংযুক্তি, তারপরে লাইসিস করলো, ঠিক আছে, ভেদ করে বের হয়ে গেল। সো এরকম বাইরে কতগুলো দিয়ে দাও, ঠিক আছে, বাইরে কতগুলো দিয়ে দাও, এরকম ছবি। তো ওকে, দিয়ে এখান থেকে আবার এখানে আসবে, এরকম একটা মার্ক করে দিতে পারো। আচ্ছা আমাদের অ্যারো গুলো দিতে হবে। সো এখান থেকে এখানে যাচ্ছে, অ্যারো গুলো এই বৃত্ত বরাবর বসায় দিও, তাহলে আরো দেখা যাবে যে সুন্দর করে অ্যারো গুলো হয়ে গেছে। ওকে, তো গেল, আর ওখান থেকে ওখানে চলে যাচ্ছে। ওকে, সো মোটামুটি দেখো আমাদের কিন্তু হলো লাইটিক চক্র হয়ে গেছে, মার্কিং করে দিও প্রপারলি, আমাদের লাইটিক চক্র কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন ওয়েতে হয়ে গেছে। এবার আসি একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন একটা কাইন্ড অফ নর্মাল কোষের মতনই, খালি নিউক্লিয়াসটা ভালো নিউক্লিয়াস দিবা না, খারাপ নিউক্লিয়াস দিবা। তো তাছাড়া বাকি দেখবা যে রাইবোজোম টাইবোজোম এগুলো সবই আছে, সবই আছে এখানে। তবে আমরা হলো চলো একটু আঁকায় ফেলি, তাই না, যে আঁকায় ফেলি শর্টে কি কি জিনিস দেখানো সম্ভব। তো এইখানে স্কেল ধরে এবার গাঢ় করেই হলো পাশাপাশি 2টা দাগ দিয়ে দাও, সমস্যা নেই। এখানে আসলে গাঢ় করে দিলে প্যারা নাই। তো গেল। তবে হ্যাঁ, উপরের মাথাটা অ্যাড করার সময় এটা হলো হাত দিয়ে দিও করে, এরপর নিচেরটাও হলো হাত দিয়ে অ্যাড করে দিও। আবার ভিতরে হলো আরেকটা লেয়ার দিতে হবে, ঠিক আছে, ভিতরে আবার একটা লেয়ার দিতে হবে। সো সেই ক্ষেত্রে এই লেয়ারটাও স্কেল দিয়ে দিতে পারো। প্রথমটা স্কেল দিয়ে দিলা, তারপরেরটা আবার হলো হাত দিয়ে অ্যাড করে দিলা, এখানেও হাত দিয়ে অ্যাড করে দিলা। ওকে, আর এরপরে হলো এখানে ব্যাকটেরিয়ার ভিতরে কোষঝিল্লি থেকে কিছু এরকম পকেটের মতন তৈরি হয়, যেগুলোকে আমরা মেসোজোম বলি। সো মেসোজোমগুলো আঁকায় নিলা। এখানে কিছু হলো ভলিউটিন থাকে, সো এরকম ভলিউটিন কিছু আঁকায় নিলা। তারপরে এখানে হলো কি বলে, ডিএনএটা হলো, ক্রোমোজোমটা বা ক্রোমাটিন তন্তু এরকম ছড়ায় ছিটায় থাকে। সো এর তো প্রপার কোনো নিউক্লিয়াস নাই, আঁকায় দিলা। তারপরে এখানে রাইবোজোম থাকে, সো রাইবোজোম কিছু দিয়ে দিলা, রাইবোজোম দিয়ে দিলা। ওকে, রাইবোজোম দিয়ে দিলা, একসাথে আছে কিছু রাইবোজোম। সাইটোপ্লাজম তো অবশ্যই দিতে হবে, ডট ডট দিয়ে সাইটোপ্লাজম দিয়ে দিলা। এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, তোমরা জানো যে ব্যাকটেরিয়াতে ইউজুয়ালি ক্লোরোপ্লাস্ট থাকে না, বাট ক্লোরোফিল পিগমেন্ট থাকে, ওটা দেখানোর আই গেস দরকার নাই। আচ্ছা, সো এখানে হলো আমাদের বাইরে এক্সটার্নাল কয়েকটা স্ট্রাকচার দেওয়া হয় না, সেটা হলো যে আমাদের পিলি দিয়ে দিতে হবে। সো তাহলে সেই ক্ষেত্রে এরকম ধরো স্কেল দিয়ে 2টা টান দিলা, এদিকে একটা কাটা দিয়ে দিলা,
পিলি, এদিকে একটা কাটা দিয়ে দিলা স্কেল দিয়ে। আর তাছাড়া ওদের পিলি বাদে, পিলি তো আটকাতে হেল্প করে, ওদের হলো ফ্লাজেলা থাকে সাঁতার কাটার জন্য। সো ধরো যে পিলি যেহেতু এখানে দিছো, ফ্লাজেলা গুলো হলো ধরো যে একটু এখান থেকে দাও, যে ফ্লাজেলা গুলো এরকম করে মাথাটা চিকন করে এরকম হলো একটু দিয়ে দাও, ফ্লাজেলা গুলো চারিদিক থেকে বের হচ্ছে। ঠিক আছে, বোঝা যায় ফ্লাজেলা গুলো বের হচ্ছে চারিদিক থেকে। ঠিক আছে, দুই দিকে সিমেট্রিক্যাল করে দিয়ে দাও। বেশি মোটা করো না, মোটা হয়ে গেল। ওকে, সরি। ওকে, চলে মোটামুটি, তাই না? ওকে, তো গেল। এইবার যদি আমরা আসি, হ্যাঁ, ভলিউটিন প্লাজমিড আছে আমাদের এখানে, প্লাজমিডটা দেওয়া দরকার ছিল, বাকি মোটামুটি আমাদের সবকিছু ঠিকঠাক আছে। কোষঝিল্লি, কোষ প্রাচীর, ক্যাপসিউল হলো অনেক ক্ষেত্রে দেয় না, সো ক্যাপসুল দিতে চাইলে দিতে পারো, ক্যাপসুল না দিতে চাইলেও না দিতে পারো। ঠিক আছে, তো এখানে হলো আমাদের কিছু তেলবিন্দু বা হাবিজাবি এগুলো দিয়ে দিলা। ওকে, তেমন কোনো ব্যাপার না, এটা বইতে যতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, হ্যাঁ, যতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায় এখানে। আচ্ছা, সো আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি আগাতে হবে। সো জানো যে এরিথ্রোসাইট হলো আরবিসি, সো লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে যে যেটুকু অংশ হচ্ছে সেটা আমাদের পড়তে হবে। হেপাটিক সাইজোগনিটা দেখতে চাইলে দেখতে পারো, এরিথ্রোসাইটিক সাইজোগনিটাই আমাদের দেখতে হবে। মশকির লালা গ্রন্থের যে ছবিটা আছে ওটাও দেখতে চাইলে তো ভাই সবই দেখা যায়, বাট পরীক্ষার আগের রাতে আর কি যতটুকু দরকার সেটুকুই বলি। সো তাহলে এইটা আমাদের একটু যেহেতু বৃত্তাকার করেই প্যাটার্ন আঁকানো, সো আমাদের একটা চিকন করে খুবই হালকা করে একটা বৃত্ত দিয়ে দিব। ঠিক আছে, এবং তারপরে আমরা যেহেতু লোহিত রক্তকণিকায় আঁকাবো, দিন শেষে লোহিত রক্তকণিকাগুলো তো গোলই হচ্ছে। সো এটা তোমরা হলো একটা টেকনিক ইয়ে করতে পারো, ছোট 1 টাকার কয়েন যদি কারো কাছে থাকে, 1 টাকা আর 2 টাকার কয়েন, ঠিক আছে, 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন তো মনে হয় একটু ইয়ে। সো পারফেক্টলি গোল যে কয়েনগুলো আছে, 1 টাকা আর 2 টাকার কয়েন, এটা তুমি ইউজ করতে পারো, কারণ ছোট সার্কেলগুলো কম্পাস দিয়ে আঁকানো আবার টাফ। ঠিক আছে, এটা বইয়ে দেখবা যে বেশ ছোট সার্কেল। সো আর একটা জিনিস নোটিস করবা যে প্রথম আরবিসিটা ছোটই আঁকাতে হয়, আস্তে আস্তে আরবিসি গুলো বড় হচ্ছে। সো ধরো যে 6টা আঁকাইতে হবে, 6টা গোল দিতে হবে, এই বরাবর আমাদের 6টা গোল দিতে হবে। সো দেখো যে তাহলে এখানে হলো আমাদের আস্তে আস্তে আরবিসি গুলো বড় হচ্ছে, আস্তে আস্তে আরবিসি গুলো বড় হচ্ছে। সো ওকে, একটু একটু করে বড় করতে থাকো, বেশি বড় করে ফেললে আবার শেষে জায়গা হবে না এখানে। সো ওকে, 3-5টা দিছি, লাস্ট একটা। সো এখানে হলো এরকম একটা দিয়ে দিলাম, মোটামুটি সব থেকে বড়টা হলো লাস্টে রাখলাম, দিয়ে দিলাম। ওকে, সো আমাদের হলো 6টা আরবিসি হয়ে গেল। তো 6টা আরবিসি দিয়ে দিব, এবং এত কাছাকাছি দিও না, প্রপারলি আর কি ডিস্টেন্সটা রেখো। ঠিক আছে, বেশি কাছাকাছি হয়ে গেছে এখানে। সো ফার্স্টে হলো এখানে হলো দেখবা যে জীবাণুগুলো আসতেছে, জীবাণুগুলো এসে মাইক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট এগুলো এসে এখানে হলো ঢুকলো। ঠিক আছে, এখানে হলো অ্যাটাক করলো, এখানে অ্যাটাক করলো, করে এরা হলো ট্রফোজয়েট হয়। হ্যাঁ, ট্রফো মানে কি? ট্রফো আমরা জানি যে ট্রফিক লেভেল, তারপরে ট্রফিক স্তর, তাই না? অটোট্রফ, হেটারোট্রফ, ট্রফ মানে খাওয়া, তো জয়েট মানে জীবাণু বোঝাচ্ছি। সো এরা হলো এখানে হিমোগ্লোবিন খেতে ঢুকে। সো তাহলে এখানে ট্রফোজয়েটে এরকম একটা গোল শেপ নিয়ে আসে, এবং ছোট্ট একটা এখানে ওদের হলো কি বলে খাদ্য গহ্বর থাকে। আচ্ছা, ছোট থাকে, ওটা এখনো বড় হয় নাই খাদ্য গহ্বরটা। সো এর পরের ধাপে দেখবা যে ওদের ওই খাদ্য গহ্বরটা বড় হয়ে গেছে, এবং বড় হয়ে খাদ্য গহ্বরটা এত বড় হয়ে গেছে যে নিউক্লিয়াসটা এক সাইডে চলে গেছে এবং আংটির মতো দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে সিগনেট রিং। সো তাহলে প্রথমে হলো ট্রফোজয়েট, তারপর সিগনেট রিং, রিং হয়ে গেছে, সুন্দর। এরপরে আবার জিনিসটা কি, ওইটা ফেটে যায়, ফেটে যেয়ে হলো পুরো সবকিছুর মধ্যে হলো ওই যে হিমোজয়েন্স আপনারা জানেন এগুলো ছড়ায় যায়, এবং এটা অ্যামিবার মতন একটা শেপ হয়ে যায়, অ্যামিবয়েড শেপ হয়ে যায়, তখন এটাকে অ্যামিবয়েড ট্রফোজয়েট বলে। এবং এর মধ্যে হলো সবকিছু এরকম হলো ডট ডট দিয়ে দিবা। এই দশায় প্রথমে সাফনার দনাগুলো আসে, এবং এইখানেই হলো ডিটেক্ট করা যায় প্রথম যে তোমার হলো ম্যালেরিয়া হয়েছে, এর আগে পর্যন্ত ডিটেক্ট করা যায় না যে ম্যালেরিয়া হয়েছে। আচ্ছা, এরপরে এই জিনিসটা আবার একটু খাওয়া দাওয়া শুরু করে সুন্দর হয়ে যায়। সুন্দর হয়ে যায় যখন, তখন সেই ক্ষেত্রে তোমরা এই ক্ষেত্রে আবার একটা গোলটা হলো পারফেক্টলি দাও, একটা ছোট ইয়ে দিয়ে বা বৃত্ত কম্পাস দিয়ে হলো গোল দিয়ে দাও। গোল দিয়ে এখানে হলো জিনিসগুলো দেখবা যে সুন্দর করে এরকম সাজানো হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর করে সাজানো হয়ে গেছে। এর পরের ধাপটাতে এটাকে রোজেট বলে আখ্যায়িত করা হচ্ছে। সো এর পরের ধাপটাতে গোলটা আবার একটু সাবধানে দাও, একটু হালকা করে দাও। কেন হালকা করে দিবা বুঝবা এখনই, ঠিক আছে? তো হালকা করে দাও গোলটা, কারণ এখানে ডিজাইনটা একটু এরকম করে ফুলের তোড়ার মতন করে এরকম করে দিতে হবে। সো এই কারণে আমি এটা একটু হালকা করে দিতে বললাম, নাহলে পারফেক্ট তো না এটা। ঠিক আছে, পারফেক্ট তো না, একটু ওই যে একটু নিচু করতে হচ্ছে। সো একটু নিচু করতে হচ্ছে। সো ওকে, মাঝখানে একটা, সরি, মাঝখানে হলো একটা থাকবে এরকম, আর এই বরাবর হলো এরকম।
ফুলের তোড়ার মতন, এটাকে রোজেট বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে রোজেট বলা হচ্ছে, এটাকে রোজেট বলা হচ্ছে। ওকে, সো এটাকে রোজেট বলা হচ্ছে। এর পরের ধাপে কি হচ্ছে, এর পরের ধাপে পারফেক্ট গোলটা একটু মুছে ফেলবা, যদিও এখানে হলো আমাদের পারফেক্ট গোল আঁকাইছি, বাট এটা হলো যে একটু মুছে ফেলে কিছু জায়গা বুঝাতে হবে যে ভাই এরা হলো বাইটটার হয়ে যাচ্ছে, এই আরবিসিটারে একেবারে হলো ধ্বংস করে দিয়ে এরা বের হয়ে যাচ্ছে। সো লাইক আরবিসিটাকে রাখলা, রেখে হলো তুমি আরবিসির যে বাকি পোর্শন গুলো আছে এটাকে হলো একটু জিগজ্যাগ করে দিলা, বুঝাইতে যে একেবারে ভেঙে টেঙে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভেঙে বের হয়ে যাচ্ছে, ভেঙে এখান থেকে বের হয়ে যাচ্ছে। সো কি বের হয়ে যাচ্ছে সেটা তো ছবি আঁকাইতে হবে। সো ভিতরে হলো ছোট ছোট আমাদের হলো মাইক্রোগ্যামিটোসাইট, ম্যাক্রোগ্যামিটোসাইট এগুলো দিতে হবে। সো মাইক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট এগুলো আমাদের দিতে হবে। সো এইখানে হলো দেখবা যে দুইটা বড় করে দেওয়া রয়েছে, একটা হলো এরকম মাইক্রোগ্যামিটের ছবি দেওয়া রয়েছে, আর আরেকটা হলো এরকম বড় করে হলো ম্যাক্রোগ্যামিটের ছবি দেওয়া রয়েছে। সো মাইক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট তুমি আঁকায় ফেললে মোটামুটি, হ্যাঁ, এরপরে তুমি অ্যারোটা দিয়ে দাও যে ঠিক আছে এইখানে এই মাইক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট গুলো অ্যাটাক করতেছে, আবার হলো এখানে আসতেছে, এখানে আসতেছে, সরি মেরোজয়েট অ্যাটাক করতেছে। তো মেরোজয়েট অ্যাটাক করে এটা আসতেছে, মেরোজয়েট গুলো, সরি এখান থেকে দিও না, মেরোজয়েট গুলো তো হেপাটিক সাইজোগনি থেকে আসছে, সরি। সো গেল, মেরোজয়েড গুলো অ্যাটাক করতেছে এখানে, এটা অ্যারো এখানে দিয়ে দাও, এটা অ্যারো, এগুলো সব কানেক্ট করে দাও, অ্যারো গুলো কানেক্ট করে দাও, তাহলে মোটামুটি হয়ে গেল। আর এখানের হলো জিনিসটা এইভাবে কানেক্ট করে দাও, ঠিক আছে, এখানের জিনিসগুলো এইভাবে কানেক্ট করে দাও। ওকে, এইভাবে কানেক্ট করে দাও। আচ্ছা, সো গেল মোটামুটি আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি ডান। এরিথ্রোসাইটিক সাইজোগনির সবগুলো পোর্শন মানে প্রত্যেকটা ধাপের মার্কিং গুলো করো, একটা একটা করে মার্কিং বা একটা দুইটা করে মার্কিং করলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আর চিত্র লিখো যে এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এবার আসি শৈবাল ছত্রাক। শৈবাল ছত্রাকের ভিতরে বললাম যে খালি গঠনটা তুমি দেখতে পারো, যে জাস্ট আমি শর্ট একটু আঁকায় দিই, এরকম করে নিচের দিকে হলো হোল্ড ফাস্ট একটা লম্বা করে, এর ভিতরে কোনো ক্লোরোপ্লাস্ট ক্লাস্ট দেওয়ার দরকার নেই, একটা হোল্ড ফাস্ট থাকে। এরপরে বাকি যে কোষগুলো থাকে এই কোষগুলো হলো কাইন্ড অফ তোমাদের বইয়ের ছবির মতন করে যদি করি, এই পর্যন্ত এসে ওরা থেমে গেছে, থেমে যে আবার একটু গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে হলো আবার দেখাইছে, এটা বুঝাইতেছে যে এর অসীম বৃদ্ধি ঘটে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য যে এর হলো অসীম বৃদ্ধি ঘটে। তো এরকম করে কিছু হলো ছবি আঁকায় ফেলো, তো দেখা যাবে যে এই যে এরকম করে কিছু সাইডে চ্যাপ্টা মানে রেক্ট্যাঙ্গল আয়তাকার হলো কিছু এরকম ঘর ঘর আঁকায় ফেলবা। সো এই তো। আর ভিতরে হলো কি দিবা, ভিতরে হলো নিউক্লিয়াস দিবা আর ক্লোরোপ্লাস্ট দিবা, নিউক্লিয়াস দিবা, ক্লোরোপ্লাস্ট দিবা, নিউক্লিয়াস দিবা, ক্লোরোপ্লাস্ট দিবা। এদের ক্লোরোপ্লাস্ট কেমন থাকে, ফিতা আকৃতির থাকে। সো দুই সাইডে এইভাবে দিয়ে দিবা, গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট বোঝানোর জন্য দুই সাইডে এইভাবে দিয়ে দিবা, গার্ডেল বা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে, তাই না ইলুথ্রিক্সে। সো তাহলে এরকম দিয়ে দিলাম, নিচেরটা হোল্ড ফাস্ট মার্কিং করো, ক্লোরোপ্লাস্ট মার্কিং করো, নিউক্লিয়াস মার্কিং করো, মোটামুটি তোমার ডান। এখন কথা বলছিলাম যে এখান থেকে অযৌন জনন, যৌন জনন খুব সহজেই ছবি আঁকানো সম্ভব। তুমি যদি এইটুকু আঁকাতে পারো, এইটুকু আঁকানোর পরে মাঝখানের একটা জায়গা হলো মুছে দিবা, মাঝখানের একটা জায়গা মুছে দেখাবা যে এটা হলো ভেসিকলে কনভার্ট হয়ে গেছে, গিয়ে এখান থেকে হলো যে স্পোর গুলো বের হয়েছে, ঠিক আছে, স্পোর গুলো বের হয়েছে, অযৌন জনন হলে 4টা ফ্লাজেলাওয়ালা স্পোর দিয়ে দিবা, ঠিক আছে, 4টা ফ্লাজেলাওয়ালা স্পোর দিয়ে দিবা, দিয়ে দেখাবা যে এটা আস্তে আস্তে ঘুরে ঘুরে বড় হয়ে তারপরে হলো মাটিতে পড়ে, তারপর হলো আবার এই জিনিসটা তৈরি হয়েছে। আর যদি এটা হলো যৌন জনন হয়ে থাকে তাহলে সেম জিনিসই করবা, আর এখানে দুইটা ফ্লাজেলাওয়ালা স্পোর দিয়ে দিবা, যৌন জননের ক্ষেত্রে দুইটা ফ্লাজেলাওয়ালা জো স্পোর দিয়ে দিবা, আর সাথে যেহেতু যৌন জনন সো এই পাশে আরেকটা আঁকাবা, ঠিক আছে, সেম জিনিস এই পাশে আরেকটা আঁকায় দিবা, ঠিক আছে, সেম জিনিস মাঝখান দিয়ে এটা হলো এই পাশ দিয়ে আরেকটা আঁকায় দিবা, যে ঠিক আছে মাঝখান দিয়ে আরেকটা আঁকায় দিবা। সো মোটামুটি ডান, ঠিক আছে, মোটামুটি ডান এখানে। ওকে, ওকে, দিয়ে এরখান থেকে একটা ভেসিকল বের করে দিবা, দিয়ে তারপরে দুইটা জিনিস মিলিত হবে, জাইগোট তৈরি করবে, জাইগোট তৈরি করে তারপর আবার এখান থেকে এরকম করে দুইটা হলো পূর্ণাঙ্গ শৈবাল তৈরি করে ফেলবে। ওকে, এবার আসি যে হলো অ্যাগারিক অ্যাসিড ফ্রুট বডির লম্বচ্ছেদ। ফ্রুট বডির লম্বচ্ছেদ এইটা হলো যতটুকু না তোমার সিকিউ এর জন্য লাগবে, ওই যে তার থেকে বেশি লাগতে পারে এমসিকিউ এর জন্য, যে কোন পার্টে কি কাজ করে ও কোন পার্টে কি থাকে। সো এখানে হলো এরকম একটা মাটির বাউন্ডারি দিবা, দিয়ে হলো একটা মাশরুমের মতন আঁকাবা, গাছের মতন আঁকাবা। সো এইটা হয়তো আমাদের হলো এইটুকু আঁকায়, তারপরে হলো এইটার পিছন দিয়ে এরকম করে কাইন্ড অফ একটু এরকম করে ছাতার মতো, ব্যাঙের ছাতাই তো আঁকাচ্ছি আমরা, তাই না। সো আমরা হলো এরকম ছাতার মতন করে আঁকায় ফেলবো এরকম করে। সো গেল, উপরেরটা হলো পাইলিয়াস, তারপরে এই যে এটা হলো অ্যানুলাস, তারপরে গিল থাকে, এই যে এইসব জায়গাগুলোতে গিল থাকে। সো এটাগুলো এইভাবে করে দেওয়া ছিল তোমাদের বইতে। ওকে, তো এই তো গিলের মধ্যেও অ্যাসিডিও কার্প আছে। তারপরে হলো কি বলে, এটা হলো স্টাইপ, ঠিক আছে, স্টাইপ, সেটা হলো একেবারে কাণ্ডের মতন অংশ, এটাকে আমরা স্টাইপ বলতেছি। আর এটা কিন্তু আসলে ফ্রুট বডি, এটা হলো ফ্রুট বডির লম্বচ্ছেদ, বাট আসলে ওর হলো আসল বডি কিন্তু মাটির নিচে হিডেন, মানে আমরা যেটাকে ওর শিকড় মনে করতেছি এটাই কিন্তু ওর আসল বডি। সো যেটা শিকড় মনে করতেছি এটাই দেখা যাবে ওর আসল বডি। সো এইরকম করে হলো ওর আসল বডিগুলো আমরা একটু আঁকায় দিতে পারি, যে ওকে এরকম করে দেখবা যে বইয়ের ভিতরে দেওয়া রয়েছে, এগুলোই ওর আসলে হাইফি, ঠিক আছে, এটাই আসলে ওর ছত্রাক বা হাইফি অংশটুকু ওর, ঠিক আছে। ওকে,
সো এরকম করে তোমাদের বইতে এরকম ৩টা দেওয়া রয়েছে, দিয়ে ওই জায়গা থেকে আরো শাখা প্রশাখা বাইর টাইর করছে। সো হাতে যতটুকু সময় থাকে সেই অনুযায়ী সময়ের উপর ডিপেন্ড করে তোমরা হলো আরো শাখা প্রশাখা যতটুকু বাইর করতে চাও বাইর করতে পারো, ঠিক আছে? সো দিলা যে এটা হলো মাশরুমের রিয়েল বডি আর এটা হলো ফ্রুট বডি। আচ্ছা, সো বা জননাঙ্গ, তাই না? আচ্ছা, এবার আসি ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এটা ইউজুয়ালি আগাতে দেয় না, কিন্তু এটার থেকে সিকিউতে মার্ক করে দেয় কোনটা কি থাকে। সো একটু দেখে নিও। এটা হলো ঊর্ধ্বত্বক, এবং ঊর্ধ্বত্বকটা দেখো ভাঙা ভাঙা। ঊর্ধ্বত্বকে দেখছো কালো মানে বাতাস ঢুকতেছে। সো ঊর্ধ্বত্বকে হলো বায়ু কুঠুরি থাকে, ঠিক আছে? এয়ার পোর্ট থাকে, বায়ু ছিদ্র থাকে, এবং হলো ঊর্ধ্বত্বকটা অসম্পূর্ণ, কন্টিনিউয়াস না। এটাই বলে যে ধারাবাহিক না, ঊর্ধ্বত্বকটা ফাঁকা 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 আছে। এবং নিম্নত্বক উল্টা, নিম্নত্বক দেখো পুরোপুরি সম্পূর্ণ এবং হলো মানে কন্টিনিউয়াস। নিম্নত্বক হলো কোনো ফাঁকা নাই। নিম্নত্বকে আরো 2টা এক্সট্রা জিনিস আছে, সেটা হলো বহুকোষী স্কেল আছে, আর এই জায়গায় হলো এককোষী রাইজয়েড আছে। মসৃণ রাইজয়েড, অমসৃণ রাইজয়েড 2 রকম আছে, বাট এককোষী রাইজয়েড আছে। আর মাঝখানে 2টা অঞ্চল আমরা গেছি। উপরের যে অঞ্চলটুকু, এইটুকুকে বলা হয় আত্তীকরণ অঞ্চল, কারণ এখানে সালোক সংশ্লেষণ হয়। এই জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকে সবুজ কালারের। সো আত্তীকরণ অঞ্চলের কাজ বলতে পারে বলবা কি বলে সালোক সংশ্লেষণ করা। কাইন্ড অফ ক্রিয়েটিভ প্রশ্ন যে এখন করতেছে রিসেন্টলি, তো সে জায়গায় এটা দিয়ে দিতে পারে যে এই অঞ্চল মার্ক করে দিল যে এ অঞ্চলে যে কাজটি হয় সেটা ব্যাখ্যা করো। আসলে দিছে ব্রায়োফাইটার থেকে প্রশ্ন, তুমি ভাবতেছো ব্রায়োফাইটাতে কি হয় এমন। ভাই, প্রশ্ন আসলে হয়ে গেছে উদ্ভিদসারী তত্ত্ব থেকে। এই অঞ্চল মার্ক করে দিয়ে বলছে এই অঞ্চলে যা হয়, সেই যে প্রক্রিয়াটি হয় সেটি ব্যাখ্যা করো। তুমি তো চ্যাপ্টার 6 এ খুঁজতেছো যে ভাই এ তো চ্যাপ্টার 6 এ ছিল না, এরকম কিছু না। প্রশ্ন করছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। এই নিচের অঞ্চলটাকে বলে সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলে সালোক সংশ্লেষণের পরে যে এক্সট্রা গ্লুকোজ গুলো থাকে সেগুলো জমা থাকে। ডিম্বাণু শুক্রাণু আছে, ঠিক আছে? ডিম্বাণু অংশ আছে, ডিম্বাণু মার্ক করা আছে। ওকে, সো গেল। এইবার আসি প্রোথ্যালাস। প্রোথ্যালাস থেকেও ইউজুয়ালি যদি ছবি আসে না, ছবি আসলে এর ছবি আঁকানো তোমরা ভাই সব থেকে ভালো পারবে। এরকম একটা হার্ট আঁকায় দিবা, তবে একটু বেশি পারফেক্টলি আঁকায় না, যে এত পারফেক্টলি আঁকায় দিছো যে স্যার হলো মানে সন্দেহ করা শুরু করছে, এরকম করো না। সো যাই হোক, মোটামুটি একটা হার্ট আঁকায় দাও। হার্ট আঁকায় তারপর হলো উপরের দিকে এই যে খাজ যেটা আছে, ওই উপরের দিকের খাজের এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান গুলো দিবা। সো দ্যাট মিনস হলো আর্কিগোনিয়া গুলো দিবা। আর্কিগোনিয়া গুলো তো এরকম একটু ফ্লাক্স আকৃতির করে হচ্ছে। সো ফ্লাক্স আকৃতির মতন করে আর্কিগোনিয়া গুলো দিয়ে দিও। সো এর ভিতর নিউক্লিয়াস টিউক্লিয়াস হাবিজাবি এগুলো দিয়ে দিও। আর নিচের দিকে এদের হলো রাইজাইড থাকবে, সরি রাইজয়েড থাকবে। তো এই রাইজয়েডের এইখানে রাইজয়েডের সাথে মিক্সড অবস্থায় কি থাকে মনে আছে? রাইজয়েডের থেকে মিক্সড অবস্থায় ওই পুং জননাঙ্গগুলো ছিল, যেটা হলো অ্যান্থ্রেডিয়াম। সো অ্যান্থ্রেডিয়াম গুলো নিচের দিকে দিবা। সো এই তো মোটামুটি, এর থেকে আর সহজ কোনো ছবি নাই। এই চ্যাপ্টারে বলা যায় যে এটা খুবই সহজ একটা ছবি, ঠিক আছে? টেরিসের ছবি টবি আসে না, টেরিস দিয়ে উদ্দীপক আসতে পারে, দেখে রেখো। আচ্ছা, এবার আসি যে নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদের ভিতরে। এখানে কোরালয়েড মূল, ভাই কোরালয়েড মূল তুমি যা আঁকাবা ওটাই কোরালয়েড মূল, ঠিক আছে? সো এটা আঁকানো খুবই মজা লাগে আঁকাইতে। সো তুমি যা আঁকাচ্ছ এটাই কোরালয়েড মূল, নো টেনশন, ঠিক আছে? নো ওয়ারিজ। তো এই তো চিল। তো এই যে কোরালয়েড মূল, আর কি চাও? ঠিক আছে, বইয়ের মতন হয়েছে পারফেক্টলি, আর কি কোরালয়েড মূল চাও? আচ্ছা, সো এইবার আসি যে মালভেসি গোত্রের পুষ্প প্রতীক। সো এটা আঁকানো হলো ঝামেলার। তো যাই হোক, অনেক অনেক সুন্দর করে আঁকাই। সো আমি টোটালি ইমপ্রেসড এটা অনেকের আঁকানো দেখে। সো যাই হোক, চলো দেখি এখানে হলো এটা কিভাবে আঁকানো সম্ভব। আমি যেটা হলো সবথেকে সহজ আমার কাছে টেকনিক মনে হইছে, সেটা হলো যে ৫টা বৃত্ত দেওয়া প্রথমে, ঠিক আছে? ৫টা বৃত্ত দাও এখানে, আর উপরে অবশ্যই মাতৃঅক্ষর দিতে হবে। মাতৃঅক্ষর দিতে ভুলে গেলে তো ভাই ওই পাপার মাফ করা যাবে না, ঠিক আছে? মাতৃঅক্ষর দিতে গেলে বা ওই ভুল করলে। আচ্ছা, সো ২টা বৃত্ত দিলাম, ৩টা বৃত্ত দিলাম। মোটামুটি এগুলোর ডিসটেন্স অত বেশি রাখা লাগবে না। ৪ নাম্বার বৃত্তটার ডিসটেন্স একটু বেশি রাখতে হবে। সো ৪ নাম্বার বৃত্তটা আসলে একটু ছোটও করে দিতে হবে। সো ৪ নাম্বার বৃত্ত, কারণ এই জায়গাটাতে আমরা হলো ইয়ে বসাবো, কি বলে, এখানে হলো পরাগধানীগুলো বসাবো, ঠিক আছে? পরাগধানীগুলো বসাবো। সো এইখানে আমরা ৪ নাম্বার বৃত্তটা একটু ছোট করে দিলাম। আর আবার ৫ নাম্বার বৃত্তটা অত ছোট দরকার নেই। ৫ নাম্বার বৃত্তের ভিতরে আমাদের গর্ভাশয়, এখানে গর্ভাশয়টা থাকবে ফুলের। সো ওকে, মোটামুটি এই হলো আমাদের ছবি। এখন কথা হলো যে এখান থেকে কি করা হবে? এখান থেকে আচ্ছা আগে ভুলে যাব সবার আগে হলো মাতৃ অক্ষরটা দিয়ে নিই। সো নাইলে এই জিনিস সবার আগে ভুলে যাব। সো মাতৃ অক্ষরটা দিয়ে নিলাম। এরপরে আসি মাতৃ অক্ষর একেবারে স্ট্রেইট উপর বরাবর থাকে পারপেন্ডিকুলারলি লম্বভাবে। আচ্ছা, সো এখন কথা হলো যে আমাদের যেহেতু মালভেসি গোত্রের পুষ্প প্রতীক আঁকাতে বলা হয়েছে, তো এইখানে পুষ্প প্রতীকের ভিতরে আমাদের মনে রাখতে হবে ওদের ৫টা বৃতি থাকে, তারপরে উপবৃতি থাকে ৫টা। সো তাহলে সেই ক্ষেত্রে দল থাকে ৫টা। তারপরে ওদের যে দলের সাথে ওদের পরাগধানীগুলো লাগানো থাকে, এবং হলো ওদের গর্ভাশয় থাকে সবার ভিতরে, ঠিক আছে? সো এখন তাহলে আমরা চলো একটু দেখি। এই জায়গায় আমাদের হলো ৫টা ভাগ করতে হবে। ইকুয়ালি ৫টা ভাগ করার আমরা ট্রাই করব। সো ইকুয়াল ৫টা ভাগ করার এরকম বৃত্ত দিয়ে তুমি হলো তারপরে ইরেজার নিবা, এবং অবশ্যই ২ টাইপের ইরেজার নিবা। একটা হলো হাতে মোছার যে চারকোনা ইরেজার সেটা, আর একটা হলো পেন্সিলের মাথায় অপোজিট সাইডে যে ইরেজার থাকে ওইরকম
কয়েকটা পেন্সিল, একটা পেন্সিল নিয়ে যাবা। কারণ ওই চিকন ইরেজারটা মাঝে, মাঝে কাজে দেয়। এরকম ছোট, ছোট জায়গাগুলো মোছার ক্ষেত্রে চিকন ইরেজারগুলো কাজে দেয়। সো ফার্স্ট অফ অল তুমি হলো একটা ত্রিভুজের মতন করে আঁকায় নাও। এই যে আমাদের এই পোরশনটা তো হলো একটা মানে এই মাতৃ অক্ষ বরাবর একটা হলো মোছা দাও। তারপরে এই বরাবর তুমি একটা সমবাহু ত্রিভুজের কথা চিন্তা করো যে লাইক আচ্ছা সমবাহু না পারফেক্টলি বাট হলো এই বরাবর একটা ত্রিভুজের কথা চিন্তা করো যে তাহলে ঠিক আছে এই বরাবর একটা মুছে নিলা, এই বরাবর একটা মুছে নিলা। ওকে। এবার কথা হলো যে দেখো ৫ টা ভাগ করতে হবে। তো আমার ৩ টা ভাগ হইছে। সো আসলে এই বরাবর একটা ভাগ হবে। তো এই যে এইটা তো বেশি বড় হয়ে গেছিল। এই বরাবর একটা ভাগ হবে। এই বরাবর এইখানে আসো। এই বরাবর আরেকটা ভাগ হবে। এই বরাবর আরেকটা ভাগ হবে। সো দেখো আমাদের মোটামুটি সমান ৫ টা ভাগ হয়ে গেছে। এবং এইখানে হলো আরেকটা জিনিস যে আমাদের ১ এর পরে ৩ নাম্বারটাও সেম ভাবে মুছতে হবে। ২ নাম্বার একটু অন্যভাবে মুছতে হবে। সো ১ আর ৩ একসাথে মুছে ফেলতে পারো। ১ মোছার পরে তারপরে হলো ৩ টা মুছে ফেলো। যে একেবারে সেম জায়গা বরাবর। একেবারে সেম জায়গা বরাবর মুছে ফেলো। আচ্ছা এবার হলো ২ কিভাবে মুছতে হবে? ২ একটু অল্টারনেট ওয়েতে মুছতে হবে। তার মানে যেখানে মুছছিলা এই ২ টার মাঝামাঝি জায়গায় মুছতে হবে। সো ২ টার ডিসটেন্সের মাঝামাঝি জায়গায় মুছবো। এইটা আর এইটার মাঝামাঝি জায়গায় মুছবো বা এইটা আর এটার মাঝামাঝি জায়গায় মুছবো। সো মোটামুটি এই জায়গাটায় মুছবো। আর এইটা আর এটার মাঝামাঝি জায়গায় মুছবো। সো তাহলে এটা এই জায়গাটায় মুছবো, এটা এটার মাঝামাঝি জায়গায় মুছবো। সো মোটামুটি এই জায়গাটায় মুছবো, এটা এটার মাঝামাঝি জায়গায় মুছবো। সো ওকে গেল। তাহলে দেখো ২ ও আমাদের কত ৫ ভাগ হয়ে গেছে। আচ্ছা বাকিগুলোর আমাদের ৫ ভাগ করার দরকার নেই। বাকিগুলো আমরা হলো আবার একটু পরে শুরু করি। সো এইবার হলো আমরা যাই। এই যে বাকি অংশগুলো এগুলো কাইন্ড অফ প্রত্যেকটা হলো একটু আমাদের ত্রিভুজের মতন করে দিতে হবে। সো এটা হলো প্রত্যেকটাই এরকম ত্রিভুজের মতন করে দিতে হবে। বেশি উঁচু ত্রিভুজ করো না, মোটামুটি মিশায় দিও। ঠিক আছে? মোটামুটি মিশায় দিও। ঠিক আছে? মোটামুটি মিশায় দিও। ঠিক আছে? আবার একেবারে লাগায় দিও না এখানে। ওকে। ওকে। যেটা আমরা হলো বৃত্তি আঁকাইলাম, বৃত্তিগুলোর ভিতরে এরকম করে একটু শেড করে দিও। বইতে এরকম করে দেওয়া আছে। শেড করে দিও বৃত্তিগুলো। একটু আলাদাও দেখাবে উপর বৃত্তি থেকে। শেড করে দিও। ওকে। আর এরপরে আমাদের হলো দলমণ্ডল আঁকাতে হবে, তাই না? সো দলমণ্ডলগুলো ওরকম করে আঁকায় না। বৃত্তি উপবৃত্তি আঁকাইছো, আঁকাইছো। দলমণ্ডলগুলো টুইস্টেড হয়। সো টুইস্টেড যেহেতু একটু দলমণ্ডল হয়, এটা আরেকটু মুছে নিতে হতো। দলমণ্ডলগুলো মোছার সময় একটু বেশি করে মুছো, ঠিক আছে? একটু জায়গা লাগবে এখানে টুইস্টেড দেখানোর জন্য একটু আমার জায়গা লাগবে এখানে। সো এগুলো একটু বেশি করে মুছে নিও, ঠিক আছে? দলমণ্ডলগুলো যখন মুছবা একটু বেশি করে মুছে নিও। ঠিক আছে? ফাঁকা লাগবে এই জায়গাটা একটু টুইস্ট করানোর জন্য ফাঁকা লাগবে। ঠিক আছে? ফাঁকা লাগবে এই জায়গাটাতে। আচ্ছা। তো চলো দেখি। তো এই জায়গায় হলো আমাদের এই এন্ডটা এনে এই নিচে নিয়ে চলে আসতে হবে। আর এই এন্ডটা ওর সাথে লাগাই দিতে হবে। সেম কাহিনী প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের বারবার করতে হবে। এই এন্ডটা এনে নিচে নিয়ে চলে আসতে হবে। সো তাহলে বুঝাইতেছি যে টুইস্ট করে গেছে। একটা বাইরে থাকবে, একটা এন্ড বাইরে থাকবে, একটা এন্ড ভিতরে থাকবে। সো যারা বেসিক মোটামুটি পড়ছো তারা জানো যে আচ্ছা এরকম একটা এন্ড বাইরে থাকবে। আচ্ছা এটা একটু বেশি খারাপ হয়ে গেছে। তো একটা এন্ড বাইরে থাকবে, একটা এন্ড হলো ভিতরে থাকবে। সো এরকম টুইস্টেড হবে। ঠিক আছে? ওকে। তো টুইস্টেড হবে। তো এরপরে যেটা করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তোমরা জবার পুষ্প সংকেতের মধ্যে দেখছো কিনা যে পরাগধানীগুলো যুক্ত থাকে। পরাগধানীগুলো হলো যুক্ত থাকে কিসের সাথে? দলমণ্ডলের সাথে। ওই যে দ আর প এর উপরে একটা দাগ থাকে। দ প এর উপরে একটা দাগ থাকে। সো তাহলে এইখানে এইগুলোকে কানেক্ট করে দিতে হবে। মাঝ বরাবর কানেক্ট করে দিতে হবে। এটা যদি ভুল করে যাও তাহলে কিন্তু বিপদে পড়বা। একটা ক্রুশাল একটা পয়েন্ট মিস হয়ে যাচ্ছে। এবং এদের আরেকটা জিনিস খেয়াল করছো কিনা এদের পরাগধানী অসংখ্য থাকে। এদের পরাগধানী অসংখ্য থাকে। সো তাহলে এখানে যখন আঁকাবা এরকম করে একেকটা পরাগধানী আঁকাবা। প্রত্যেকটার মধ্যে ৩ টা বা ৪ টা মানে ফাঁকা রেখো না, আবার বেশি ঘিজিবিজিও করো না। মডারেট ওয়েতে রেখো যে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে এরকম ৩ টা করে তুমি বুঝাইতেছো যে ওকে এখানে শেষ নাই। ঠিক আছে? এখানে শেষ নাই। তো তার মানে এগুলোতে আমাদের পরাগধানী দেওয়ার জায়গা। সো এইজন্য আমরা কিন্তু এই জায়গাটা একটু বেশি ফাঁকা রাখছিলাম। মনে আছে? যে পরাগধানী দিব দেখেই কিন্তু এই যে লম্বা, লম্বা পরাগধানী দিব। যদি ওটা কাছাকাছি রাখতাম অনেক ঘিজিবিজি দেখাতো। সো তাহলে এইটা আমরা রেখে দিলাম এবং লাস্টলি সবার ভিতরে একটা সুন্দর ফুলের মতন করে একটা আঁকায় ফেলবো। ঠিক আছে? এরকম সুন্দর একটা বহু প্রকোষ্ঠ আঁকায় ফেলবো এবং মাঝখানে আরেকটা হলো গোল দিয়ে এখান থেকে যে ডিম্বাণুগুলো আসতেছে এরকম করে হলো সরি ডিম্বকগুলো আছে সেটা আমরা আঁকায় ফেলবো। ঠিক আছে? ডিম্বকগুলো আঁকায় ফেলবো। সো মোটামুটি ফুলের মতন করে একটা আঁকায় ফেললাম। তো এই আর কি আমাদের হলো মালভেসি গোত্রের বা জবার পুষ্প প্রতীক হয়ে গেল। ঠিক আছে? মাতৃ অক্ষ, তারপর বৃতি, উপবৃতি, পরাগধানী এগুলো মার্ক করে ফেলো। দলমণ্ডল কোনটা সেগুলো মার্ক করে ফেলো। আচ্ছা। তো গেল। এবার আসি পসি গোত্রের পুষ্প প্রতীক। পসি গোত্রের পুষ্প প্রতীকের ক্ষেত্রে
আমাদের এখানে খুবই সহজ জিনিসপাতি আঁকাইতে হয়। ওই যে মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র থাকে। সো মঞ্জুরিপত্র নিচে আঁকায় দিবা। মঞ্জুরিপত্র হলো নিচে ভি এর মতন করে আঁকায় দিবা। এটা একটু বড় করে আঁকাবা এবং এটা হলো বড় করে মানে একটু ডাবল ইয়ে করে দিবা। মাথাগুলো আবার এই যে এরকম চিকন হয়ে যাবে। সো আমরা মঞ্জুরিপত্র দিলাম। উপমঞ্জুরিপত্র অবশ্যই নাম শুনেই বুঝতেছো ওর থেকে ছোট হবে। সো তাহলে উপমঞ্জুরিপত্রটা এভাবে আঁকায় দিলা তুমি। ঠিক আছে? উপমঞ্জুরিপত্র আঁকায় দিলা। তো এরপরে হলো এদের থাকে কি লডিকিউল থাকে। সো লডিকিউল গুলো আবার কি যেহেতু একবার এইদিকে আঁকাইছো একবার নিচে আঁকাইছো এদিকে আঁকাইছো আবার নিচে আসবা। সো লডিকিউল গুলো এই দুই সাইডে এরকম করে লডিকিউল থাকে দুইটা। ঠিক আছে? দুই সাইডে দুইটা লডিকিউল থাকে। দুই সাইডে দুইটা লডিকিউল থাকে। ওকে। সো এরপরে আমাদের মোটামুটি মানে চারপাশের জিনিসপাতি আঁকানো শেষ। এখন আমাদের জাস্ট আঁকানো লাগবে গর্ভাশয় আর শুক্রাণুগুলো, পরাগধানীগুলো আঁকাতে হবে। সো গর্ভাশয় যেটা বা ডিম্বাণু যেটা যেখানে থাকে সেই জায়গাটা হলো আমাদের এই যে এরকম করে আঁকায় দিলাম। মাঝখানে একটা সেন্টার পয়েন্টে আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের মনে আছে কিনা যে এদের হলো পরাগধানীগুলো সর্বমুখ থাকে। সো ৬টা আঁকাবো, ৬টা হলো চারিদিকে মুখ করে। ৬টা ৬ জায়গায় আঁকাবো। মনে করো এখানে একটা আঁকাবো, এই জায়গায় একটা, এখানে একটা আঁকাবো, আর বাকিগুলো একটা একটু দূরে আঁকাবো, এটা একটু দূরে আঁকাবো, এটা একটু দূরে আঁকাবো। সো মানে আমি দেখাই, এই যে দেখো। সো তার মানে এরকম করে একটা মুখ করে এইদিকে একটা আঁকাবো। এইটার মুখ থাকবে এই যে এইটা হলো মুখ। সো এরকম মুখটা হলো বাইরের দিকে দিয়ে আঁকাবো। এই ক্ষেত্রেও মুখটা হলো বাইরের দিকে দিয়ে আঁকাবো। ঠিক আছে? মুখটা এরকম বাইরের দিকে দিয়ে আঁকাবো। আর একটু দূরে দূরে যেগুলো আঁকাবো সেগুলোর মুখ বাইরের দিকে দিয়ে আঁকাবো। এরকম মুখটা বাইরের দিকে দিয়ে আঁকাবো। ঠিক আছে? মুখটা বাইরের দিকে দিয়ে আঁকাবো। এটার ক্ষেত্রেও আমরা মুখটা হলো এরকম বাইরের দিকে দিয়ে আঁকাবো। ঠিক আছে? সো এই মোটামুটি তাহলে আমাদের এইখানে দেখবা যে বইয়ের ছবির সাথে মিলে গেছে। মার্কিং গুলো করে দিও। মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র, লডিকিউ, গর্ভাশয়, পরাগধানী। ঠিক আছে? সো গেল। এইবার আসি আমরা টিস্যু আর টিস্যুতন্ত্রের মধ্যে। টিস্যু আর টিস্যুতন্ত্রে একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। সো এখান থেকে হলো আমাদের পড়াটা হলো শুরু করতে হবে। সো মানে পড়া শুরু করতে হবে বলতে এটার হলো আমাদের একটু বেসিকটা জানতে হবে। সো বেসিক জানলে তখন হলো ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এই জায়গাগুলোতে। সো এইখানে হলো যদি আমরা দেখি প্রথমেই হলো একবীজপত্রীর মূল যেহেতু আমাদের জিজ্ঞেস করছে, একবীজপত্রীর মূলে আমাদের মূলরোম থাকবে। একবীজপত্রীর মূলে মূলরোম থাকবে। সো যখনই উপরের লেয়ারটা আঁকাবা, এপিব্লেমা বলি যেটাকে আমরা, এটা যখন আঁকাবো আমরা তাহলে মূলরোম সহ আঁকায় ফেলবো। আমরা যখন একবীজপত্রীর কাণ্ড আঁকাবো তখন এটা করব না। সো আর এখানে হলো একটা স্তরের সেল থাকে। সো এপিব্লোমাতে আমরা হলো সেই একটা স্তরের এটা হলো সেলগুলো দিয়ে দিব। ওকে, ভালো কথা। এরপরে হলো আমাদের এখানে কোনো হাইপোডার্মিস থাকে না। একবীজপত্রী উদ্ভিদের মূলে কোনো হাইপোডার্মিস থাকে না। কাণ্ডে হাইপোডার্মিস থাকে, স্ক্লেরেনকাইমার হাইপোডার্মিস থাকে। সো তাহলে এইখানে আমাদের যেহেতু ডিরেক্ট হাইপোডার্মিস থাকে না, অধতক থাকে না, সো ডিরেক্ট আমরা কর্টেক্স দিয়ে দিব। তবে এদের হলো যেহেতু হাইপোডার্মিস থাকে না, এই জন্য মনে রাখবা যে এদের কর্টেক্সটা আবার মাল্টিপল লেয়ারের হয়। কমপক্ষে ৫-৬ লেয়ারের হলো কর্টেক্স আমাদের এখানে দিতে হবে। সো তাহলে চলো যে কর্টেক্স গুলোর ক্ষেত্রে যে প্যারেনকাইমা সেলগুলো থাকে এগুলো আসলে জাস্ট পারফেক্টলি গোল দিতে হয়। কোনো হেক্সাগোনাল বা কোনো কিছুই ষড়ভুজ আকৃতির কোনো কিছুই দিতে হয় না। তবে এখানে ৬টা লেয়ার দিয়ে দিও, ৫ থেকে ৬টা লেয়ার দিয়ে দিও, এটা হলো সেফ। ওকে। সো চলো দেখি, আমরা এখনো কর্টেক্স আঁকাচ্ছি। ওকে। তো তাহলে গেল। এইবার আমাদের এখানে নিচের যে একেবারে আমরা অন্তত্বকের এখানে চলে আসছি। সো অন্তত্বকের এখানে যেহেতু চলে আসছি, এটা হলো পারফেক্টলি একটা বৃত্ত দিয়ে বিশাল বড় একটা গোল টোল করে দিও। জায়গা তো এখানে হচ্ছে না আসলে স্যাডলি। সো বৃত্ত দিয়ে একটা গোল করে দিবা। তারপর হলো আমাদের এখানে অন্তত্বকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের পেরিসাইকেল দিতে হবে। ঠিক আছে? বা পরিচক্র দিতে হবে। এবং তার ভিতরে আমাদের হলো ইয়েগুলো দিতে হবে যে বাকি জাইলেম ফ্লোয়েম যে টিস্যুগুলো আছে সেগুলো দিতে হবে। সো এখানে হলো আমাদের যে এপিডার্মিসের সরি অন্তত্বকের যে কোষগুলো সেগুলো আমরা এইভাবে বর্ডারগুলো প্রত্যেকটা কোষ মার্ক করে দিলাম। তারপরে যে ওকে ঠিক আছে এগুলো হলো প্রত্যেকটা কোষ। ওকে, ওকে। তারপরে এখানে আমাদের যে মনে আছে কিনা আমরা যেহেতু মূল পড়তেছি, সো আমরা হলো একটা টেকনিক পড়ি কিনা আই ডোন্ট নো, তোমরা পড়তে পারো ম ম ম। সো মনে রাখবা মূলের মধ্যে মেটাজাইলেম থাকে। সো মূল যেহেতু পড়তেছি, মূলের মাঝে বা মধ্যে যেখানেই যাই বলো না কেন মূলের মাঝে থাকে মেটাজাইলেম। সো মেটাজাইলেম তো মেটা মানে তো একটু পুরাতন বা মানে নতুন একেবারে ছোট না। ঠিক আছে? সো মেটাজাইলেম গুলো বড় হয়, মেটাজাইলেম গুলো মোটা মোটা হয়। সো বড়গুলো থাকবে মাঝের দিকে। ঠিক আছে? এবং এখানে খেয়াল রাখবা যে এখানে হলো ৬টার বেশি দিতে হবে। ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। ঠিক আছে? তো আমরা মেটাজাইলাম দিলাম ৭টা।
ওকে, এর বাইরের দিকে এটা তো মধ্যখানে থাকে, সো এর বাইরের দিকে হলো ছোট করে প্রোটোজাইলাম দিয়ে দিব, যে ওকে, তার মানে মাঝখানের দিকে থাকবে মোটাগুলো আর বাইরের দিকে যাবে হলো ছোট ছোটগুলো প্রোটোজাইলাম গুলো। সো এরকম হবে ছবিটা। এরপরে বাকি পোর্শন গুলো এদের মাঝখানে থাকে হলো ফ্লোয়েম, সো আমরা জাইলেম না হয় আঁকাইলাম। সো ফ্লোয়েম গুলো আমাদের হলো এরকম একটু হ্যাফাজার্ডলি ষড়ভুজের মতন করে কিছু জিনিসপাতি আমাদের আঁকায় দিতে হবে। সো যেহেতু পেন্সিল দিয়ে আঁকাবো অত বেশি হলো বোঝা যাবে না, আর বাকি পোর্শন গুলো আমাদের মজ্জা দিয়ে ফিল আপ করে দিতে হবে, যে মজ্জা মেডুলারি রে, মজ্জা রশ্মি বা মজ্জা রশ্মিগুলো মাঝ বরাবর চিকন চিকন থাকে, বাট বাকি পোর্শনগুলো মজ্জা দিয়ে ফিল আপ করে দিতে হবে। সো মোটামুটি সেম টু সেম, এত ছোট ছবিতে এত জিনিসপাতি আর দেখা যাবে না, ঠিক আছে। দ্রুত যতটুকু সম্ভব দিয়ে দিও। ওকে, যেটাই হয়েছে। সো ওকে, এই তো দেখা যাবে যে আঁকানোর পরে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, মার্কিং করে দিও তাহলে। সেই ক্ষেত্রে মার্কিং করে দিও, স্যার যেন সহজে বুঝতে পারে। ওকে, সো তাহলে আমাদের একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ হয়ে গেছে। অলমোস্ট সেম ভাবেই দেখবা যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ আছে, ওইখানে হলো জাইলেম গুলো একটু কম থাকে, ঠিক আছে, জাইলেম গুলো কম থাকে, বাকিগুলো মোটামুটি সেম টু সেম, হাইপোডারমিস টার্মিস থাকে। সো যাই হোক, এখানে আসি উদ্ভিদ সারি তত্ত্ব। উদ্ভিদ সারি তত্ত্বের ক্ষেত্রে আমাদের এই ছবিগুলো আর তোমরা একটু বইয়ের থেকে দেখে নিও, জাস্ট অ্যাড করা হয়েছে, কারণ এখানে এগুলো তো আসলে ছবি না, এগুলো জাস্ট হলো কি বলে, জাস্ট ফর শো। সো এখন আমাদের আর দুইটা চ্যাপ্টার বাকি আছে, অল্পের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজননে হলো পুংগ্যামেটোফাইটের উৎপত্তি আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এই দুইটা লাগবে। পুংগ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের চারটা আঁকাইতে হবে। সো চারটা আঁকানোর জন্য যেন পাশাপাশি স্পেস থাকে সেইভাবে মাথায় রাখবো, পাশাপাশি আঁকায় ফেলতে পারলে বেটার, উপরে নিচে যাওয়ার দরকার আমি দেখি না। আচ্ছা, সো এই ক্ষেত্রে ফার্স্টে হলো আমাদের একটা পরাগরেণু আঁকায় নিতে হবে। সো বাইরে থেকে এখনো হলো তো মনে করো যে কাট সেকশন দেখি নাই, মানে বাইরে থেকেই দেখতেছি যে কাঁটাযুক্ত একটা পরাগরেণু এরকম আঁকায় নিলাম, কাঁটাযুক্ত একটা পরাগরেণু এরকম একটা আঁকায় নিলাম। ভালো কথা। এরপরে এই পরাগরেণুটা মনে করো যে কাটা হয়েছে, ঠিক আছে, পরাগরেণুটা কাটা হয়েছে। সো সেই ক্ষেত্রে ধরো যে পরাগরেণুটা কাটা হয়েছে, সো তার মানে ভিতরে কি আছে দেখা যাচ্ছে। এদের দুইটা লেয়ার থাকবে, সো তাহলে দুইটা লেয়ার যেহেতু থাকবে, সরি এক সেকেন্ড ছোট করে দিই এটা। সো দুইটা লেয়ার থাকবে, দুইটা লেয়ার করে নিলাম, তবে নিচের পোর্শনটুকু মুছে ফেলতে হবে। নিচের পোর্শনটুকু আসলে আমাদের লাগবে না, এই জায়গা থেকে একটা নল বের হবে, জার্ম পোর্ট থাকে, ঠিক আছে। সো জার্ম পোর্টটা দেখানোর জন্য আমাদের এইটুকু মুছে দিলাম, ঠিক আছে, এইটুকু অংশ মুছে দিলাম। এখন ওকে, সরি, দুইটা মশা হয়ে গেছে, আসলে দুইটা মশা ঠিক হয় নাই। যাই হোক, ওটা ঠিক করে দিতেছি আমি। সো জার্ম পোর্টটা এইভাবে দেখালাম যে ঠিক আছে, এই জায়গায় হলো জার্ম পোর্ট থাকে। ওকে, আর কাঁটাগুলো দিয়ে দিব, গায়ে কাঁটাগুলো আছে, ঠিক আছে, কাঁটাগুলো দিয়ে দিলাম, কারণ কন্টক যুক্ত থাকে, এটা তো জানোই। ওকে, আর ভিতরে ভিতরে হলো আমাদের এখানে একটা নিউক্লিয়াস দিতে হবে, ঠিক আছে। প্রথমে একটা নিউক্লিয়াস আমরা দিয়ে দিই, যে আচ্ছা ঠিক আছে, এটা হলো একটা নিউক্লিয়াস আছে। ভালো কথা। এরপরে আরো দুইটা ছবি তো আছে। সো এইখান থেকে দ্বিতীয় ধাপে এরপরে হবে কি, এরপরে মোটামুটি সবকিছুই সেম টু সেম থাকবে। এখান থেকে পরাগ নালিকা বের হবে, ঠিক আছে, এখান থেকে পরাগ নালিকা বের হবে, এখান থেকে পরাগ নালিকা বের হবে। হুম, ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে পরাগ নালিকা বের হবে। ওকে, তো ওকে, চলো দেখি। এই ক্ষেত্রে আমরা দুইটা মুছে ফেলবো, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দুইটা মুছে ফেলবো, কারণ এখানে পরাগনালীটা বের হবে, মানে এখানে পরাগনালীটা বের হবে। সো এখান থেকে আমরা ছোট একটা পরাগনালী বের করলাম, এখান থেকে ছোট একটা পরাগনালী বের করলাম। এই পরাগনালীর এখানে যাওয়ার সময় এদের দুইটা নিউক্লিয়াস প্রথমে হয়ে যাবে, এখানে একটা ছিল, এবার দুইটা নিউক্লিয়াস করে ফেলবো। দেখো 3 নম্বর ছবিতে দুইটা নিউক্লিয়াস, একটা হলো চালিকা নিউক্লিয়াস, এটা হয়ে গেল ড্রাইভার নিউক্লিয়াস, আর এর পিছনে থাকে আরেকটা জনন নিউক্লিয়াস, ঠিক আছে, এর পিছনে থাকে জনন নিউক্লিয়াস। কাঁটাগুলো কাটার মতন দিয়ে দাও, ঠিক আছে, কাঁটাগুলো কাটার মতন দিয়ে দাও। সো এই তো হয়ে গেল আমাদের ছবি এখানে এই পর্যন্ত। খুব বেশি তাড়াহুড়া করবা না, দেখছো আমি আজকে তোমাদের ছবি আঁকানোর সময় তোমাদের কিন্তু অলমোস্ট আমি দেখে হিসাব করে আসলাম, মনে হয় 25টা ছবি আঁকা, আমি এখন মোস্ট প্রবাবলি 21 নম্বর ছবিতে আছি। সো
খুব বেশি যে আহামরি টাইম লাগছে ব্যাপারটা এরকম না। আর আমি খুবই বাজে ছবি আঁকাই। ছবি লাস্টে আমি একটা গল্প দিয়ে শেষ করব না। আমি প্রচুর বাজে ছবি আঁকাই। সো আমি সেখান থেকে এটা আঁকাইছি এবং একটু প্র্যাকটিস করছি তোমাদের জন্য। আমি নিজের জন্য মনে হয় না প্র্যাকটিস করছি এত বেশি, তোমাদের জন্য যতটুকু করছি। সো যাই হোক, তো এটা খুব বেশি যে আহামরি কঠিন কিছু এখন মনে হচ্ছে যে তাই তো আমি যখন হলো ছিলাম আমার তো এত বেশি মানে আমি কেন এত প্যারা খাইতাম, এটা তো আসলে এত আহামরি কঠিন কিছু মনে হচ্ছে না, প্র্যাকটিস করলেই তো পসিবল মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা তাহলে প্র্যাকটিস করো। তোমরা দেখতেছো এটা ঠিকঠাক করতে একদিনও লাগবে না, ঠিক আছে? আমি আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, তো চলো দেখি এখান থেকে নালিকাটা এবার একটু বেশি বড় করে দিব এবং এখানে দেখো এখানে হলো দুইটা নিউক্লিয়াস ছিল, এটার এখানে একটা কাহিনী হবে সেটা আমরা একটু দেখা দিব যে আচ্ছা ঠিক আছে, যে ওকে এখানে যে কাটাগুলো দিয়ে দিই। ওকে, সো এখানে যে নালিকাটা বড় হয়েছে প্লাস এই যে চালিকা নিউক্লিয়াস যেটা আছে ড্রাইভার নিউক্লিয়াস যেটা আছে, এর পিছনে কি একটা জনন নিউক্লিয়াস ছিল না? সেই জনন নিউক্লিয়াসটা এখন দুইটা জনন কোষে পরিণত হয়ে যাবে। সো তার মানে এখানে দুইটা শুক্রাণু বা জনন কোষ তৈরি হয়ে যাবে, গ্যামেট তৈরি হয়ে যাবে। সো দেখো তার মানে প্রথম ছবিতে কোনো নিউক্লিয়াস দেখা যাচ্ছিল না, মনে করো জিরো নিউক্লিয়াস, তারপরে ছবিতে একটা নিউক্লিয়াস, তারপরে ছবিতে দুইটা নিউক্লিয়াস, তারপরে ছবিতে তিনটা এরকম নিউক্লিয়াসের মতন এটা দিয়ে দিতে হবে। সো মাথায় রেখো। আর প্রত্যেকটার ক্ষেত্রে এখানে দেখো ছিদ্র ছিল, কিন্তু নালিকা মনে করো একেবারে ছোট, নালিকা একটু বড়, নালিকা সব থেকে বড়। সো কাইন্ড অফ এই ছবিটা যদি চারটা ছবি আঁকায় দাও, দিয়ে নিচে দিয়ে দিলা যে চিত্র পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, এবং এটার মার্কিং খুবই সীমিত। এই যে জাস্ট দেখাইতে হয় যে কোনটা জনন নিউক্লিয়াস, কোনটা চালিকা নিউক্লিয়াস, কোনটা পরাগরেণু, তারপরে কোনটা পরাগ নালিকা, এইগুলো জাস্ট দেখাই দিলেই মোটামুটি হলো কাজ হয়ে যায়। সো খুবই সহজ ছবি এটা, আসলে ছবি মাস্ট দিও, কিভাবে উৎপত্তি হয়েছে সেগুলো ব্যাখ্যা করবা, তো যদি পরীক্ষায় যাই তাহলে অবশ্যই ব্যাখ্যা করে দিবা। আচ্ছা, এই জায়গায় চারটা ছবি, তো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। সো ওকে, তো পুরুষ যদি চারটাতে হয়ে যায়, স্ত্রী হলো অবশ্যই ডাবল লাগবে, আটটা ছবি লাগবে এখানে। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির জন্য আমাদের আটটা ছবি লাগবে। সো এখানে তো স্ত্রী গ্যামেটো উৎপত্তির ক্ষেত্রে আমাদের আটটা ছবি আঁকা লাগবে বা আটটা জিনিস ফ্লো চার্টের মতন আঁকাতে হবে। সো এক ধাপে এক পাশাপাশি হবে না, এটা ধরেই নাও। সো দুইটা মিনিমাম লাগবে, বইতে দুইটাতে দেওয়া। সো দুইটাতে দিতে পারলে আইডিয়ালি বইয়ের মতন হবে, নাহলে একটু বেশি লাগলে লাগতে পারে, সমস্যা নেই। সো প্রথমেই যে জিনিসটা আমাদের আঁকায় নিতে হবে সেটা হলো যে এরকম করে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষটা আঁকায় নিতে হবে। সো বা এটার হলো চারপাশে হলো কোষের লেয়ারগুলো দিয়ে দিই, এবং হলো এখানে আমাদের প্রথমে একটা জায়গা সেপারেট করে দিতে হবে যে হ্যাঁ এটা হলো আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ, ঠিক আছে? এরকম হলো একটা পোর্শন যেটা স্ত্রী রেণু মাতৃকোষ। এর চারপাশ দিয়ে বিভিন্ন ষড়ভুজাকার টাইপের হলো কোষ দিয়ে দাও যে আচ্ছা ঠিক আছে বিভিন্ন কোষ টোষগুলো আছে এখানে, ঠিক আছে? বিভিন্ন কোষ আছে। আচ্ছা, সো এরপরে এই স্ত্রী রেণু মাতৃকোষটা গ্রো করে এইটা হলো চারটা মানে মিওসিস করবে, মিওসিস করে হলো চারটা হয়ে যাবে, ঠিক আছে? চারটা হলো স্ত্রী রেণু হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে এরকম চারটা স্ত্রী রেণু আমরা আঁকায় দিই, ঠিক আছে? চারটা স্ত্রী রেণু আমরা হলো আঁকায় দিই, এবং প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস অবশ্যই দিও। নিউক্লিয়াস দিতে ভুলো না, কারণ এই নিউক্লিয়াস দিয়ে একটু পরে কাজ হবে, ঠিক আছে? নিউক্লিয়াস দিয়ে একটু পরে কাজ হবে। সো মোটামুটি এইগুলো এইভাবে আঁকায় দিও, মার্কিং গুলো করে দাও, বর্ডার গুলো। আহ এরপরে আমরা যদি দেখি প্রত্যেকটার মধ্যে হলো হ্যাঁ একটু ডট ডট দিয়ে দিতে পারো সাইটোপ্লাজম টাজম বোঝানোর জন্য। সো গেল। তবে এই চারজনের যে এত যত্নার্তি করলে এই চারজনের মধ্যে তিনজনই মরে যাবে। তো এখন হলো একটা শ্রীরেণু বেঁচে থাকবে। সো উপরের তিনটা দিয়ে দিবা যে মরে গেছে, উপরের তিনটা ধরো যে এরকম মরে গেছে দিয়ে দাও যে ঠিক আছে এরকম চিকন হয়ে গেছে মরে গেছে যেহেতু, তাহলে বলেও নিউক্লিয়াস দিও না। সো আর নিচেরটা হলো একটু আরো খেয়ে দিয়ে বড় হয়ে এরকম হলো একটা শ্রীরেণু মাতৃকোষ, একটা শ্রীরেণু বেঁচে আছে, ঠিক আছে? একটা শ্রীরেণু বেঁচে আছে। সো এই জিনিসটি আরো বেশি বড় হবে। সো এটাই আরো বেশি বড় হবে। সো আমাদের এই জায়গার ফোর্থ ছবি যেটা মোটামুটি এটা হলো এরকম একটা হয়ে গেছে, এবং এর মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা এখন হলো দুইটা হয়ে গেছে নিউক্লিয়াস, ঠিক আছে? এটা নিউক্লিয়াস হলো দুইটা হয়ে গেছে। ওকে, নিউক্লিয়াস দুইটা হয়ে গেছে মাঝখানের নিউক্লিয়াসটা। সো এটা দ্বিরেণু অবস্থা। এইবার আমাদের হলো এই দুইটা নিউক্লিয়াস হবে কি, এই দুইটা নিউক্লিয়াস দুই মাথায় চলে যাবে। দুইটা নিউক্লিয়াস আমাদের হলো খেয়াল রাখতে হবে যে দুই মাথায় চলে যাবে। ওকে, দুই মেরুতে চলে যাবে, এই মেরুতে চলে গেছে, এই মেরুতে চলে গেছে। দুই মাথায় যেও ওরা থামে নাই, দুই মাথায় যে হলো দুইটা যেটা আছে, সরি, এরা হলো এখন ভাগ হওয়া শুরু করবে, ঠিক আছে? এরা হলো ভাগ হওয়া শুরু করবে। এটা জাস্ট এই থলিটা একটু এরকম টাইপের পেট মোটা টাইপের, দুই মাথায় একটু চিকন হয়। সো দুই মাথায় যে এটা হলো কয়টা হয়েছে, এই নিউক্লিয়াস হয়ে গেছে ধরো যে দুইটা, এরপরে চারটা হয়ে গেছে, সরি। এখন কথা হলো যে এইখান থেকে আরেকটা হবে, সেটা হলো সেকেন্ড, এই জায়গায় হয়ে গেছে। এরা হলো এইদিকে চারটা, এক সাইডে চারটা, আরেক সাইডে চারটা। এরপরে এখান থেকে এরা মাঝখানে আসবে, ঠিক আছে? একটা ধাপ মনে হয় আমরা এক্সট্রা দিয়ে ফেলছি, সো প্যারা নেই, একই জিনিসপাতি। সো ওকে, মাঝখানে আসবে।
মাঝখানে এসে সো সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করবে। মাঝখানে ওই দিক থেকে একজনকে পাঠাইছে শান্তি চুক্তির জন্য, এদিক থেকে আরেকজনকে পাঠাইছে শান্তি চুক্তির জন্য। সো সেকেন্ডারি নিউক্লিয়াস ফর্ম করলো। এরা ওদের আশেপাশে তো সাইটোপ্লাজম আছে, তো এই সাইটোপ্লাজম গুলো নিয়ে এখন এই নিউক্লিয়াস গুলো প্রত্যেকে এক একটা কোষ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং পুরো জিনিসটা এখন ভ্রূণথলি নামে পরিচিত হয়ে যাবে। দেখো, একটা জিনিসটা ছিল একটা কোষ আর মাঝখানে ছিল নিউক্লিয়াস। কোষটা বড় হতে হতে থলি হয়ে গেছে, ভ্রূণথলি হয়ে গেছে, আর মাঝখানে নিউক্লিয়াস গুলো আশেপাশের সাইটোপ্লাজম নিয়ে প্রত্যেকে এক একটা কোষ নামে আত্মপ্রকাশ করবে। এগুলো হলো প্রতিপাদ কোষ হয়ে যাবে। তো আর মাঝখানেরটা তো হলো এরকম সেকেন্ডারি নিউক্লিয়াস হয়ে গেল, আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস হিসেবে চিনি। আর এই দিকের এই বড় করে একটা হলো ডিম্বাণু আঁকাইতে হবে এবং দুই পাশে দুইটা হলো সহকারী কোষ থাকবে। সো দুই পাশে দুইটা সহকারী কোষ থাকবে। এই হলো আমাদের এখানে ভ্রূণথলির গঠন। নিচে দিয়ে দিবা চিত্র স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ঠিক আছে, চিত্র স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আচ্ছা, সো গেল। এইবার যদি আমরা দেখি যে আমাদের এরপরে কি জীব প্রযুক্তি, লাস্টের চ্যাপ্টার। আলহামদুলিল্লাহ, এই ছবিগুলো তো আসলে মোটামুটি সহজ ছবি। সো এই ছবিগুলো কি আমি এটা আর ওরকম না আঁকাই যে জাস্ট হলো একটা এরকম টব আঁকায় দিবা। সো এখানে দুইটা জিনিস আঁকাইতে হবে, টব আঁকাইতে হবে বেশ কয়েকবার, আর হলো কনিক্যাল ফ্লাস্ক আঁকাইতে হবে কয়েকবার। সো তাহলে কনিক্যাল ফ্লাস্ক আর টব, কনিক্যাল ফ্লাস্ক আর টব। সো তাহলে মোটামুটি স্কেল ধরে আঁকাইতে চাইলে আঁকাইতে পারো, হাত স্কেল ধরেই আঁকায়ও। ঠিক আছে, কনিক্যাল ফ্লাস্ক আর টবগুলো স্কেল ধরেই আঁকায়ও। বাকি পোর্শনগুলো গাছ, ভিতরে পাতা, এগুলো তো আর স্কেল ধরে আঁকানোর কিছু নেই, এগুলো র্যান্ডম আঁকায় দিও। কারণ হলো বাইরের কনিক্যাল ফ্লাস্কটা খারাপ দেখাইতে হলে, খারাপ দেখা গেলে তখন মনে হবে না যে তুমি বৈজ্ঞানিক কোনো এক্সপেরিমেন্ট করছো, খারাপ দেখা যাবে। ঠিক আছে, এরকম কনিক্যাল ফ্লাস্ক যদি আঁকায় দিয়ে আসো। সো স্কেল ধরে কনিক্যাল ফ্লাস্কগুলো আঁকায়। সো প্রথমে তো একটা হলো গাছ নিবা, সেখান থেকে হলো একটা পোর্শন নিবা যেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলতেছি। মাতৃ উদ্ভিদ থেকে তুমি এক্সপ্ল্যান্ট নিলা, এক্সপ্ল্যান্টটাকে তখন হলো আমরা একটা এই জায়গা থেকে আসবে হলো আমাদের কনিক্যাল ফ্লাস্কগুলো, কনিক্যাল ফ্লাস্ককে মিডিয়ামে স্থাপন করলা। সেখান থেকে হলো ওই পাতা দেখাবে যে শুরুতে 3টা পাতা ছিল বা কয়েকটা অল্প পাতা ছিল, সেখান থেকে ম্যাসিভ অ্যামাউন্টের একটা ম্যাসাকার অবস্থা হয়ে গেছে। সো পাতা অনেকগুলো হয়ে গেছে, সো সেটাকে আমরা ক্যালাস বললাম। ক্যালাসকে আমরা হলো অন্য একটা মিডিয়ামে, ক্যালাস থেকে অনুচারা হলো, অনুচারাকে আমরা একটা মূল সৃষ্টিকারী মিডিয়ামে স্থাপন করলাম, সেখান থেকে মূল তৈরি হলো এবং তারপরে সেটাকে প্রথমে আমরা টবে দিলাম। তারপরে চাইলে তোমাদের বইতে আরেকটা ধাপ আছে যে সেইখানে টবের থেকে আমরা মাটিতে হলো চারাটা রোপণ করে দিলাম। সো ওকে, বা গাছে বড় গাছ তো আর দিও না, ছোট গাছের মতন করে দেখাও যে ঠিক আছে এখান থেকে হলো এরকম একটা নতুন করে একটা চারা বের হয়ে গেল। ঠিক আছে, নতুন করে হলো চারা বের হয়ে গেল। ওকে, তো এই হলো আর কি কাহিনী। ওকে, সো এরকম দিয়ে দিলাম, মাটিতে দিয়ে দিলাম। আচ্ছা, সো আমাদের তাহলে টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ, এটা আসলে তেমন কোনো প্যারা নেই, এটা হলো খুবই সহজ জিনিসপাতি, ছোটবেলা থেকে আঁকাইতেছো। ডিএনএ রিকম্বিনেশন টেকনোলজি, এটাও হলো সেম কাহিনী। দুইটা জিনিস নিবা, একদিকে হলো কাঙ্ক্ষিত ডিএনএ নিবা আর আরেকদিকে হলো একটা ভেক্টর নিবা, যে হলো ইকোলাই, যেহেতু আমাদের ইউজুয়ালি ভেক্টর হিসেবে নেওয়া হয়। সো এই যে দেখো, সো তাহলে এইখানে আমি তাহলে একটু ছবিটা আঁকায় দিই। দেখো, আহ এইখান থেকে আঁকায় দিই। ওকে, ধরো একদিকে আমরা নিলাম যে হলো আমাদের ইকোলাই। ইকোলাইয়ের ভিতরে কি আছে? ইকোলাইয়ের ভিতরে ওর নিজের হলো ক্রোমোজোম আছে, ওটা তো আছে, ওটাতে আমরা হাত দিব না, ওটাতে হাত দিলে ওর সমস্যা হয়ে যাবে। সো আমরা হলো আমাদের এখানে যে প্লাজমিডটা নিয়ে আমাদের কাজ, প্লাজমিডটাতে হাত দিব আমরা। আর এইদিকে হলো আরেকটা দেখাইতে পারো, অথবা ডিরেক্ট সরাসরি একটা হলো কাঙ্ক্ষিত ডিএনএ নিয়ে চলে আসতে পারো, যে কাঙ্ক্ষিত ডিএনএ এর একটা খণ্ড নিয়ে চলে আসতে পারো। কাঙ্ক্ষিত ডিএনএ এর খণ্ড তুমি হলো এইভাবে দেখাতে পারো। কারণ এইভাবে কেন দেখাতে বলতেছি, এক সাইডে উপরের দিকে দিবা, এক সাইডে নিচের দিকে খাস দিবা, কারণ ওইটা হলো বসাইতে হবে। তো এই জন্য এরকম করে একটু দিও। ওকে, বইয়ের মতন করে আশা করি বুঝছো। এখানে মার্কার দিয়ে আসলে অত ভালো করে বোঝা যাচ্ছে না, চিকন পেন্সিল হলে বোঝা যাবে। সো যাই হোক, এরপরে এই পোর্শনটা আমরা বের করে আনলাম। এই পোর্শনটা বের করে এনে প্লাজমিডটাকে আগে বের করে আনতে হবে, প্লাজমিডটাকে হলো ওর বডি থেকে বের করে আনতে হবে। আর কাঙ্ক্ষিত ডিএনএ তো আছেই। তো এই জায়গাটা আমরা সেম প্যাটার্নে কাটবো, সেম প্যাটার্নে আমরা এই জায়গাটা কাটবো, যেন হলো সুন্দর মতন ধাপে ধাপে এটা বসে যায়। ঠিক আছে, এটা হলো যেন সুন্দর মতন বসে যায়। আচ্ছা, আমরা উল্টা দিকে কেটে ফেলছি, সো আমরা একটু ঠিকঠাক মতো কাটি, সরি ঠিকঠাক মতো কেটে ফেলি। তো এইটা হলো আহ এটা বসবে কিভাবে? এটা বসবে এইভাবে। ওকে, তো আমাদের তাহলে এরকম করে কাটতে হবে। ওকে, এরকম করে একটা কাটলাম, আর এই দিকে একটা কাটতে হবে নিচের দিকে, এটা এইভাবে কাটলাম। ওকে, সরি, ওই তো কাটতে হবে এইভাবে। ওকে, সো গেল। এইবার হলো আমাদের এখান থেকে ওই জিনিসটা এখানে বসে যাবে। আর এটা একটু কালার করে দিবা, যে কোনো একটা পেন্সিল দিয়ে কালার করে দিবা, ছোট পোর্শনটাই কালার করে দেওয়া বেটার। ছোট পোর্শনটা আমরা হলো কালার করে দিলাম। ওকে, তো এটা সাদা রাখলাম, এরপরে দেখাইলাম যে এটা এখানে এসে বসে যাবে। সো এই দুইটা জিনিস বসে যাওয়ার ফলে কি হলো, এখন নতুন একটা ডিএনএ তৈরি হয়ে গেল, রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করে ফেলছি। রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে এই অংশটুকু হলো সাদা, মানে তার মানে বুঝাইতেছি, সাদা বলতে আর কি ওই যে পেন্সিল দিয়ে কালো করা। সো দ্যাট মিনস হলো বুঝাইতেছি যে এই অংশটুকু হলো সেই কাঙ্ক্ষিত ডিএনএ চলে আসছে, কাঙ্ক্ষিত ডিএনএটা আমাদের চলে আসছে। ওকে, ভালো কথা, খুবই ভালো কথা।
এবং তারপরে সেটা হলো কি করতে হবে, এই অবস্থায় কিন্তু আমরা কোনো কাজে লাগাইতে পারবো না, এইটাকে আমাদের সেই আবার ইকোলাইয়ের মধ্যে ফেরত দিতে হবে। সো তারপরে আবার সেই আমাদের ইকোলাইটা আঁকাতে হবে, ইকোলাইয়ের ভিতরে যা আছে র্যান্ডম, ওর নিজের ক্রোমোজোমে তো আমরা হাত দিই নাই, সো ওর ক্রোমোজোম ওর মতো আছে, এর ভিতরে আছে। বাট এইবার যে দিছো এটা একটু অংশ এই যে কালো করে দিবা, মানে পেন্সিল দিয়ে করে দিবা বোঝানোর জন্য যে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ ওয়ালা অংশটা দিছি। এরপরে লাস্টের আরেকটা ধাপ জাস্ট দেখাই দিবা যে এখান থেকে এই যে যতবার এখন ইকোলাইগুলো নিজেরা মাইটোসিস করবে, যতবার ইকোলাইগুলো বিভাজিত হবে, যতবার কোষ বিভাজন করবে, ততবার হলো সরি মাইটোসিস তো না, যতবার ইকোলাইগুলো হলো নিজে নিজে অ্যামাইটোসিস করবে, বাইনারি ফিশন করবে, ততবারই হলো এই জায়গায় সেম ডিএনএটা বারবার তৈরি হতে থাকবে। ঠিক আছে, সেম ডিএনএটা বারবার তৈরি হতে থাকবে, সেম ডিএনএটা বারবার তৈরি হতে থাকবে। সো সেম জিনিসটারই আর কি কপি পেস্ট করে দিবা, এখানে কপি পেস্ট করে দিবা। ওকে, সো মোটামুটি আমাদের এটা হয়ে গেল, এটা হলো সব থেকে শর্টেস্ট নিয়মে। সো মোটামুটি হ্যাঁ, ওই কনিক্যাল ফার্স্ট ক্লাস দিতে চাইলে দিতে পারো, এখানে মাঝখানে অনেকগুলো ধাপ টাপ দেখাইছে, দেখাতে চাইলে দেখাইতে পারো, বাট বেয়ার মিনিমাম যদি দেখাতে হয় তাহলে এইটাই, যে বেয়ার মিনিমাম এইটা, যে কাঙ্ক্ষিত ডিএনএ আনবা, কাটবা, যুক্ত করবা, তারপর সেটা ইকোলাইয়ের ভিতর আবার দিবা, ইকোলাইটা তারপর ডিভাইড করবে, ডিভাইড করে তোমার যে তুমি যে জিনওয়ালা প্রাণী চাচ্ছ, যে বৈশিষ্ট্যটা চাচ্ছ সেটা চলে আসবে। ওকে, দেখো, যাক, আলহামদুলিল্লাহ তোমাদের প্রায় 25টা ছবি, তোমাদের মনে হয় 25টা ছবি হলো আঁকায় দিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে তোমাদেরকে একটা গল্প বলবো, আই ডোন্ট নো এখন ক্লাসের শেষ পর্যন্ত কারা কারা দেখছো, আর হলো ক্লাসে হয়তো বেশ কয়েকবার কি বলে মনে হয়েছে যে আরে ভাই কি ছবি আঁকাচ্ছেন, আসলে আমি প্রচুর খারাপ ছবি আঁকাই, কিন্তু তোমাদের জন্য এইবারই হলো শেখা লাগলো ছবি আঁকানোটা, বাট হলো আমি দেখি যে এটা ইমপ্রুভ করার ট্রাই করবো। সো যেহেতু অনেক প্যারার মধ্যে আছো, একটা মজার গল্প বলে শেষ করে, আই ডোন্ট নো কয়জন আছো শেষ পর্যন্ত, যদি শুনে থাকো গল্পটা তাহলে কমেন্টে জানাও যে ভাইয়া লাস্টের গল্পটা শুনছি। আচ্ছা, সেটা হলো আমি যখন ক্লাস 8 এ ছিলাম, 7-8 এর দিকে, হ্যাঁ 8 এর সময় হলো আমাদের তখনও আর্টস অ্যান্ড ক্রাফটস পড়া লাগতো, চারুও কারুকলা ছিল। সো আমি হলো 8 এ 7-8 মানে এই সময় এত বাজে ছবি আঁকতাম, আমি প্রথমে রিয়েলাইজ করি নাই। আমি ছোট থাকতে আসলে আব্বু আম্মু তো সবসময় বলতো যে আরে অনেক সুন্দর ছবি হয়েছে, যা আঁকাইতেছো তাই সুন্দর। তো আমি ভাবলাম যে আমি মনে হয় ভালো ছবি আঁকাই। এরপরে আস্তে আস্তে বোঝা শুরু করলাম যে না, আসলে হলো না, আমি ভালো ছবি আঁকাই না, খারাপ ছবি আঁকাই। সো এরপরে হলো 8 এ উঠে আমার এত বাজে ছবি আঁকাইছি, মানে আর্টস অ্যান্ড ক্রাফটসে আমার বাকি সব সাবজেক্টে, মানে কোনো সাবজেক্ট নিয়ে কোনো প্যারা নেই, আর্টস অ্যান্ড ক্রাফটসে আমার হলো চলে আসছে এ মাইনাস অর সামথিং, মানে খুবই খারাপ অবস্থা। তো 0.5 এর জন্য এ মাইনাস চলে আসছে, তাহলে এ আসতো অন্তত। তখন হলো ম্যাডামের কাছে গেছে যে ম্যাডাম, ঠিক আছে 0.5 তো রাউন্ড ফিগার করে দেন, এই জিনিসটা 0.5 তো আসলে যে কেউই রাউন্ড ফিগার করে দেয়, সো এটা একটু রাউন্ড ফিগার করে দিলে ভালো হয়, করে নাই রাউন্ড ফিগার। তো বলতেছে যে বাবা রাউন্ড ফিগার করতে হলেও তো মার্ক দিতে হয়, তোমাকে মার্কটা দিব কোথায়? সো উনি আমার খাতাটা বের করছে, নিয়ে গেছে আমার এক ফ্রেন্ডের সাথে, ঠিক আছে, যে একটু ভয় ভয় লাগতেছে, ম্যাডামের কাছে প্রথমবার গেছি, তো দেখি ভালো ইয়ে করে। সো ম্যাডাম মজার মানুষ ছিল। সো ম্যাডাম হলো খাতা দেখে দেখাইতেছে, দেখো তোমার তো হলো 20 মার্ক হলো রিটেন ছিল, রিটেনে তো তোমাকে আমি 20-এ 20 দিছি, এর থেকে তো আর বেশি দেওয়া সম্ভব না। আর তোমার যে ছবি আঁকাইছো, এই ছবিতে তোমাকে আসলে আমি 20-এর মধ্যে ছবিতে আমাকে মনে হয় 7.5 না 8 দিছে, আর হলো ডিজাইন ছিল, নকশা ছিল, নকশাতে মনে হয় আমাকে 4 না 5 দিছে, এরকম কিছু একটা মার্ক ছিল। সো যাই হোক, মোটামুটি 34.5 এর মতন আসছিল। সো এখন হলো ম্যাডাম বলতেছে যে বাবা তুমি যে দৃশ্যটা আঁকাইছো, সিনারিটা আঁকাইছো, এটা তো, এটাতে কি আঁকাইছো? তো আমি দেখলাম যে আমি আঁকাইছি হলো এরকম মানুষের মতন আঁকাইছি। সো মানুষ আঁকাইতে অনেক বেশি প্যারা হতো, তো ভুল এই জন্য করতাম কি, আমি যখনই মানুষ আঁকাতাম সামনের দিক থেকে আঁকাতাম না, মানে পিছনের সাইড আঁকাইতাম, যে চেহারা টেহারা দিতে হবে না, কিছুই দিতে হবে না, ঠিক আছে। তো এখন ভালো কথা, তো এখন প্যান্ট ট্যান্ট আঁকানো কঠিন, লুঙ্গি পরাইয়া দিতাম। তো এখন প্যারা হইলো হাত আঁকানো আরেকটা ঝামেলা, তো গ্রামের মানুষ কি করবে? তো আমি হাত দিয়ে রাখছি, এরকম কোমরে দিয়ে রাখছে, সো হাত কোমরে দিয়ে এমনি এমনি যাইতেছে, আচ্ছা ঠিক আছে ভাই, সব থেকে মিনিমাল এফোর্টে যেটা করা যায়। তো এনাম বলতেছে যে বাবা প্রথমত এটা তো দেখে মনে হচ্ছে যে স্কার্ট পরাই দিছো, লুঙ্গি পরাইছো মনে হচ্ছে না, আর দ্বিতীয়ত যা দিছো মনে হচ্ছে যে লুঙ্গি খুলে যাচ্ছে, লুঙ্গি ধরে রাখছে কোমরে হাত দিয়ে। তো এটা যখন বললো, তো বুঝো যে আমার ছবি আঁকার স্কিল কি ছিল। তো এরপরে আমি আর বলছি যে আমি আর কোনো মার্ক টার্ক নিয়ে কোনো কথাই বলি নাই, আমি ওখান থেকে চলে আসছি। তো এরপরে আমার ক্লাস 8-এ আর কোনো কিছু নিয়ে আমি কখনো, মানে ওই সময় প্রাইভেট পড়ি নাই, কোনো কিছু ইয়ে করি নাই, নিজের পড়া নিজেই করতাম। এই আর্টস অ্যান্ড ক্রাফটস এর জন্য আমার হলো প্রাইভেট পড়া লাগছে 2-3 মাস। তারপরে যে এই একটা অবস্থা, ঠিক আছে, তাও এত খারাপ অবস্থা, বুঝো তাহলে কি অবস্থায় ছিলাম তখন।
যাই হোক, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। একটু হলেও যদি হেল্প করতে পারি তাহলে মানে সেটা আমার কাছে ভালো লাগবে। তো জানাও তোমরা তোমাদের জুলজির ছবিগুলোও এইভাবে কমপ্লিট হয়ে যাবে। যদি ভেবে থাকো যে আচ্ছা ভাইয়া খুবই বাজে ছবি আঁকাইছে, প্যারা নিও না, জুলজির ছবি আরো অনেক ভালোভাবে আঁকাই দিছে তোমাদের ইউসা ভাইয়া। তো জুলজির ছবিটা মাস্ট দেখে যাও। আমার থেকেও প্রচুর কষ্ট করছে, ও অনেক জোসভাবে ছবি আঁকাইছে। জুলজির ছবিগুলো আমি তো খুবই বাজেভাবে আঁকাইছি। সো ওকে, যাই হোক, ডোন্ট মাইন্ড। সো ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।